হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো। থ্যাংক ইউ। স্যার, প্রচুর আওয়াজ হচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? সব ঠিকঠাক আছে? তো সকলকে শুভ সন্ধ্যা জানাই। আজকে আমাদের যে ক্লাস, সেটি মেনলি যোগ দর্শনের উপর বাকিটা, অর্থাৎ পার্ট 2 আজকে আমরা আলোচনা করব। এর আগের দিন আমরা ফার্স্ট পার্টটি আলোচনা করেছি। আগামীকাল আমরা মীমাংসা দর্শন নিয়ে আলোচনা করব এবং ম্যাডামও আগামীকাল একটা লাইভ ক্লাস করাবেন। আমিও আগামীকাল সন্ধ্যায় একটি লাইভ ক্লাস হবে, অর্থাৎ আগামীকাল দুটো লাইভ ক্লাস আমরা রেখেছি। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে পরীক্ষার ডেট তো অ্যানাউন্স হয়ে গেছে, আপনারা সকলে জেনে গিয়েছেন ইতিমধ্যে। আমাদের পরীক্ষা 14 তারিখে হচ্ছে, রবিবার সেপ্টেম্বরের 14 তারিখ, অর্থাৎ হাতে আমাদের আর বেশি দিন সময় নেই। এদিকের হয়তো এক সপ্তাহ, আর ওদিকের এদিক ওদিক করে 40 দিন মতো আপনি সময় পাবেন, 40 থেকে হার্ডলি 45 দিন মতো। ঠিক আছে, তো যাই হোক, একেবারে যদি দেখি আমাদের 50 দিন হাতে টাইম আছে, একদম 14 তারিখ পর্যন্ত দেখলে, কিন্তু 50 দিন তো ধরলে হবে না। তো যাই হোক, আপনাদের প্রথম থেকেই বলে আসছিলাম যে পরীক্ষা হবেই, এবং আপনারা ভালো করে পড়াশোনা করুন। এই কথা বলার জন্য আমাকে অনেকে অনেক রকম কিছু বলেছেন, হ্যাঁ, অনেক কটূক্তি করেছেন। তো সেগুলো আমি কিছু মনে করছি না, তবে এই বর্তমান সরকারের যা টেন্ডেন্সি, তাতে পরীক্ষা তো নিয়েই ছাড়বে, তা না হলে তাদের উপায় নেই। তো সেই বিষয়টা আমি অনুধাবন করতে পেরেছিলাম বলে আপনাদেরকে বারবার বলছিলাম পড়াশোনা করতে প্রত্যেক ক্ষেত্রেই। তো যাই হোক, আমাদের নোটস যে বিষয়টা, নোটসটা আমরা প্রায় শেষ করে দিয়েছি। কয়েকটা টপিক বাকি রয়েছে। রামানুজটা আমি দিয়ে দেবো আগামীকালের মধ্যে। বেদান্ত দর্শনের নোটসটা আমরা আজকে দিয়ে দিয়েছি আপনাদের। এবং একই সঙ্গে আমাদের যে পাশ্চাত্য দর্শনের নোট টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিছু নেই, আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। পরবর্তীতে যদি মনে হয় যে এক্সট্রা কিছু ইনফরমেশন আছে, আমি অবশ্যই ছোট ছোট আকারে আপনাদেরকে প্রদান করব। আর বাকি যা মোটামুটি নোটস প্রায় শেষের দিকে, এথিক্সের দুটো টপিক আমি দেওয়া হয়নি, ওই ছোট ছোট দুটো টপিক আছে, নৈতিকতার পূর্ব স্বীকৃতি আর একটা সামথিং কিছু একটা বাকি রয়েছে। তাছাড়া মোটামুটি নোটস মোটামুটি কমপ্লিট। আমিও দেখে নেবো যে কোনগুলো এখনও দেওয়া হয়নি, এবং আমি চেষ্টা করছি আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের টোটাল মক এমসিকিউ যেটা, সেটাকে আমি প্রদান করে দেবো আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে। এবং একই সঙ্গে আমাদের যে মক টেস্ট, অর্থাৎ ধারাবাহিক যে মক টেস্ট আমি নেওয়ার কথা বলেছিলাম আপনাদেরকে 60 নাম্বারের, সেটি আমাদের আগস্ট মাস থেকে শুরু হবে। আগস্ট মাসের মোস্ট প্রবাবলি 5 তারিখ থেকে আমরা শুরু করব, এবং সেই মক টেস্ট আপনাদের প্রত্যেক দিন
পিডিএফ আকারে আমি আমাদের গ্রুপে প্রদান করে দেবো, আমাদের টেলিগ্রাম গ্রুপে। সেখান থেকে আপনারা সারাদিনে যে কোনো একটা টাইম বার করে আপনারা মক টেস্টটি দেবেন এবং সন্ধ্যার দিকে আমি আপনাদেরকে উত্তরপত্র দিয়ে দেবো, আপনারা মিলিয়ে নেবেন। এবং ক্লাস হয়ে যাওয়ার পর আমাদের এই যে ধারাবাহিক যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাস বিষয়ভিত্তিক ক্লাস হয়ে যাওয়ার পর পরবর্তীকালে বিভিন্ন ডাউট সেশন আমরা রাখার চেষ্টা করব। যদিও আমাদের হাতে সময় খুব অল্প, তবুও আমরা চেষ্টা করব বেশ কিছু বিষয় যেগুলোতে আমাদের সংশয় থেকে যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। লজিকের 2-1টা ক্লাস বাকি রয়েছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আরোহ পাঠ্যতে আমি সেইভাবে কিছু ক্লাস দেব না আপনাদেরকে, নোটস যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়লেই হবে। তবে কিছু কিছু জায়গা আছে, যেমন বিভিন্ন দোষের ক্ষেত্রে কখন কি দোষ হয়ে যাচ্ছে, এই পাঠের ওপর আমি একটা ভিডিও অবশ্যই আপনাদেরকে নিয়ে আসব, ঠিক আছে? আর মোটামুটি নীতিবিদ্যার পাঠটা ম্যাডাম শুরু করেছেন। নীতিবিদ্যার বেসিক ম্যাডাম আগামীকালকেও ক্লাস নেবেন। আমিও নীতিবিদ্যা অংশটা আপনাদেরকে দেখাবো। এবং বেদান্ত দর্শন এবং যে আমাদের বৈশেষিক দর্শনটি বাকি রয়েছে সেই ক্লাস দুটো ম্যাডাম নিয়ে নেবেন। এবং আমি মীমাংসা এবং সাংখ্যের যে টপিকটা বাকি রয়েছে সেটা আমি আপনাদেরকে প্রদান করে দেবো। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, তো আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলেন। কারোর কিছু জিজ্ঞেস থাকলে পরবর্তীকালে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। তো আমাদের ক্লাস আজকে আমি শুরু করছি। আর আপনারা, আবারও বলছি, দায়িত্ব যখন আমি নিয়েছি বা আপনারা মনে করেছেন যে না এখানে পড়া যাবে, তাই সুতরাং আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, চিন্তা করবেন না। আমাদের হাতে এখনও বেশ সময় রয়েছে, 40-45 দিনের উপরে। তাই নিশ্চিন্তে নির্ভাবনায় ঠান্ডাভাবে মস্তিষ্ক ঠান্ডা করে পড়াশোনা করুন। যদিও আমরা জানি যে এই যে 10 নাম্বার দুইভাবে দেখা যাচ্ছে। একটা হচ্ছে, অনেকে প্রশ্ন করছিলেন যে এই 10 নাম্বারের ব্যাপারটা, দেখো যারা টিচার আছেন তাদের তো একটা সুযোগ হয়েই গেল 10 নাম্বারের জন্য, 10 নাম্বার তারা এগিয়ে থাকছে। আর যারা টিচার নয়, অর্থাৎ যারা নিউ বা ফ্রেশার্স, তাদের কিন্তু মন ভাঙার কোনো কারণ নেই। অনেক ইউটিউব চ্যানেলে বলছে তাদের সর্বনাশ হয়ে গেল, তাদের চাকরি হবে না। একদমই ফালতু কথা। আমরা যদি একটু লক্ষ্য করি তো আমাদের টোটাল সিট সংখ্যা কিন্তু, আমাদের ফিলোসফির যদি কথা বলি, আমাদের লাস্ট ইয়ার আমাদের মোটামুটি 350 থেকে 400 এইরকম আনুমানিক সিট ছিল যারা টিচার হয়েছিলেন। আমি এক্স্যাক্ট ফিগারটা বলতে পারছি না, তবে আমার মনে হয় ওই রকম কিছু সিটই ছিল। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু 1000-এর উপরে সিট রয়েছে বা 1000-এর কাছাকাছি সিট রয়েছে। সুতরাং নিউ যা ফ্রেশার্স তাদেরও কিন্তু একটা বিরাট সুযোগ রয়েছে। হ্যাঁ, যারা টিচার রয়েছেন বা টিচার শিক্ষকতা করছিলেন, টিচিং প্রফেশনে রয়েছিলেন, তারা তাদের 10 নাম্বারটা পাচ্ছে বটে, কারণ এটা সরকারের একটা স্ট্র্যাটেজি যে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল রাখা। কিন্তু এখানে আরও একটা বিষয় আছে, তাকে কিন্তু পরীক্ষায় কিন্তু কোয়ালিফাই ভালোভাবে করতে হবে, ঠিক আছে? ধরা যাক আপনি খুব ভালো করে, যে নিউ ফ্রেশার্স তিনি 60-এর মধ্যে 59 বা 58 পেলেন, তাহলে তিনি কিন্তু বা 60ই পেয়ে গেলেন, তাহলে কিন্তু তার সুযোগটা অনেক বেশি থেকে যাবে। কিন্তু একজন টিচার যিনি মানে 2016 ক্যান্ডিডেট, তিনি কিন্তু যদি ভালো স্কোর করতে না পারেন, ধরুন তার 45 হলো বা 48 হলো, সেক্ষেত্রে কিন্তু একটু রিস্ক থেকেই যাচ্ছে, ঠিক আছে? সুতরাং একেবারে এমন নয় যে আমাদের যারা টিচার তাদের চিন্তা চলে গেল বা যারা ফ্রেশার্স তাদের কোনো সুযোগ নেই, এমন কোনো ব্যাপার না, ঠিক আছে? আপনি নিজের মেরিটে পড়াশোনা করুন। আপনি রিটেনটা, আপনাদের হাতে শুধু আছে রিটেন। একটা জিনিস ভালো করে বুঝুন, আপনাদের হাতে আছে রিটেন, এর বাইরে আপনাদের কিচ্ছু নেই। কি 10 নাম্বার, কি আপনার অ্যাকাডেমিক্স, ও তো আপনার হাতে নেই। অ্যাকাডেমিক যা হয়ে গেছে যে এমএতে 60-র ওপর থাকলে আপনি 10-এ 10 পাবেন, আর যদি কম থাকে সেটা নিয়েও মাথা ঠুকে লাভ নেই, কারণ যা হয়ে গেছে, ঠিক আছে? বাকি যে ইন্টারভিউ আর ভাইভাতে ওখানে যা হবে, ওখানে ওই বিষয়টা আমরা জানি কি হতে চলেছে, তো ওসব নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। আপনার হাতে যেটুকু রয়েছে অর্থাৎ এক্সামটা আপনি খুব ভালোভাবে দিন এবং সেখানে 100% মার্কস ক্যারি করার চেষ্টা করুন। প্রত্যেকটা প্রশ্ন যাতে আপনি ওখানে সঠিক করে আসতে পারেন, এই টেন্ডেন্সি নিয়ে পড়াশোনা করুন। এখন আমাদের হাতে প্রায় 50 দিন রয়েছে, তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যারা রিসেন্ট যুক্ত হয়েছেন আমাদের ক্লাসে বা পড়াশোনা এখনও সেইভাবে শুরু করেননি, তাদেরকে প্রত্যেককে বলবো একটা প্ল্যান মাফিক পড়াশোনা শুরু করুন, নিশ্চয়ই সলিউশন হবে। এবং আমি যে এমসিকিউগুলো দিচ্ছি, কয়েক জায়গায় দেখছিলাম ভুল হচ্ছে এবং আমি সেটা হয়তো লক্ষ্য করিনি, ভুল হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই যদি মনে হয় যে এই কোশ্চেনটার একটু দ্বিমত রয়েছে, আপনারা আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই সেটা আলোচনা করবেন বা আমাকে পার্সোনালি ছবি পাঠিয়ে আমাকে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই তার সলিউশন করে দেব।
এবার ভুল হয়ে যাচ্ছে হয়তো ইয়ে করতে করতে, কিন্তু যে মক টেস্টটি আমি নেব 30টা মক টেস্ট, এটা কিন্তু খুব ভাইটাল, এবং সেখানে প্রশ্নগুলো আমি কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে করছি। আপনারা যদি সেই মক টেস্টে যদি আপনারা 55+ স্কোর করতে পারেন সেই সমস্ত মক টেস্টে, তাহলে আপনাদের নিশ্চিন্তে থাকুন, আপনাদের কিন্তু মূল পরীক্ষাতে 60-এর মধ্যে কিন্তু আপনি 59-60 আশা করতেই পারেন, ঠিক আছে, বা 58+ স্কোর আপনার হামেশাই হবে। কিন্তু আমি আবারও বলবো, আপনারা ভালো করে পড়াশোনা করুন, নিশ্চিন্তে থাকুন, নোটসপত্র আমি যেরকমভাবে দিচ্ছি দিয়ে দেবো, একটু সাজাতে গোছাতে সময় লাগছে। হ্যাঁ, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এমসিকিউগুলো আমি খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে আমি সেগুলোকে আপনাকে দিয়ে দেবো। এবং মক টেস্ট আমাদের আগামী আগস্ট মাসের 5 তারিখ থেকে কিন্তু মক টেস্ট শুরু হবে। হ্যাঁ, এবং সেটা প্রত্যেক দিন একটা করে থাকবে, অর্থাৎ সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত সেটা কিন্তু চলবে, ঠিক আছে। সুতরাং আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, ঠিক আছে, আমি নিজের সাধ্যমতো চেষ্টা করব। তো যাই হোক, অনেক আলোচনা হলো, কথা হলো, এবার আমরা নিজেদের পড়াতে ফিরে আসি। তো আমরা যেটা আজকে আলোচনা করছিলাম সেটা হচ্ছে, এই গতদিন আলোচনা করেছিলাম যে আপনার যোগ দর্শন। যোগ দর্শন খুব সহজ একটি দর্শন সম্প্রদায়, সেখানে বিস্তারিত বোঝানোর কিছু নেই। তো তবু আমি গত দিনের ক্লাসে বিষয়বস্তুগুলো আপনাদের কাছে ক্রিস্টাল করার চেষ্টা করেছি, একদম সহজভাবে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটির যোগ দর্শনে, সেটি হচ্ছে এক্সটেন্ড পার্ট, অর্থাৎ আমরা গতদিন আলোচনা করেছিলাম চিত্তবৃত্তি সম্পর্কে, প্রমাণ, সংশয়, প্রয়োজন, প্রমাণ, বিকল্প, বিপর্যয়, নিদ্রা, স্মৃতি। তো এইগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে যে আলোচনার বিষয়বস্তু হবে সেটা হচ্ছে আপনার গতদিনের ক্লাসে আমরা যোগ দর্শনের যে বেসিক আলোচনা সেগুলো করেছিলাম, এবং একই সঙ্গে ঈশ্বর সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছি, এবং আপনার যে চিত্তবৃত্তি এই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করেছি। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেখানে থাকবে চিত্তভূমি, সমাধি, অষ্টযোগাঙ্গ এবং যোগ বিভূতি, এই কয়েকটা টপিক আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। চিত্তভূমির প্রকার। আগে চিত্তভূমি বলতে কি বোঝায়? আমরা এর আগের দিন পড়েছিলাম যে যোগস চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তের যে বৃত্তি, আমরা এর আগের দিনের ক্লাসে আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন হোয়াট ইজ চিত্তবৃত্তি। তো সেই চিত্তবৃত্তি নিরোধ করতে হবে, যার মাধ্যমে সেটাকে বলা হচ্ছে যোগ, অর্থাৎ যোগের মাধ্যমে চিত্তবৃত্তি নিরোধ হয়। এখন এই চিত্ত যে বৃত্তি, সেই চিত্তবৃত্তি কিন্তু যদি নিরোধ করতে না পারি তাহলে কিন্তু যোগ সাধনা সম্ভব নয়। এবং চিত্তের যে বিষয়াকার গ্রহণ, সেই বিষয়াকার যদি গ্রহণ থেকে বিরত না হয় তাহলে কিন্তু চিত্তের যে আত্মার মুক্তি সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি, আগেও আমরা জানি যে সাংখ্য দর্শনের সঙ্গে যোগ দর্শন যেহেতু একটি সমানতান্ত্রিক দর্শন, এবং সাংখ্য এবং যোগ দর্শনের বহু বিষয় একে অপরের সঙ্গে মিল রয়েছে, তাই আপনাদের সাংখ্য যেমন চিত্তকে, সাংখ্যের যে আপনার কি কি ছিল ওখানে, কোন অংশটা ছিল চিত্তকে, কোনটা কোনটা বলা হয় আমরা ভুলে যাচ্ছি, বুদ্ধি, অহংকার এবং মন, এই তিনটেকে কিন্তু চিত্ত বলা হয়েছে, তাই না? বুদ্ধি, অহংকার, হ্যাঁ, এই তিনটি বিষয়কে চিত্ত বলা হয়েছে। এখন এই চিত্তের আমরা জানি যে প্রকৃতির তিনটে গুণের সাম্যাবস্থা বলা হয়, সত্য, রজ, তম। তো চিত্তের মধ্যেও এই যে তিনটে গুণ, সত্য, রজ এবং তম, এদের যে আধিক্য উপর বেস করে যে চিত্তের যে বিভিন্ন রকমের স্টেজ বা স্তর, চিত্তের যে বিভিন্ন স্তর হয় সেটাকেই বলা হচ্ছে চিত্তভূমি বা চিত্তের স্তর। তাহলে চিত্তভূমি আর কিছুই নয়, চিত্ত। চিত্ত হচ্ছে বুদ্ধি, অহংকার এবং মনের সমন্বয়ে গঠিত, যেটাকে চিত্ত বলা হচ্ছে। এর যে গুণগুলির মাধ্যমে কার গুণ কোন গুণ কোন ক্ষেত্রে আধিক্য রয়েছে সেটার উপর বেস করে চিত্তভূমি তৈরি হচ্ছে। এবং এই চিত্তভূমির যে বিভিন্ন প্রকার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, তো চিত্তভূমির আমরা জানি 5 প্রকারের আছে। এগুলো আপনারা বোঝানোর সেইভাবে কিছুই নেই, এগুলো আপনারা কোনো একটি পুস্তক ভালো করে পড়লেই আপনাদের কাছে বিষয়বস্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চিত্তভূমি আমরা জানি, বললাম যে চিত্তের বিভিন্ন স্তরের কথা। তো সেক্ষেত্রে চিত্তভূমি 5 প্রকার আমরা পড়েছি। চিত্তভূমি 5 প্রকার আমরা জানি, ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র এবং নিরুদ্ধ, ঠিক আছে। এই 5 প্রকার আমাদের মনে রাখতে হবে। কিন্তু এখানে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেখান থেকে প্রশ্ন আসতে পারে, কোনো একটি স্তর তুলে দিল বা বলে দিল যে কোন বৃত্তিতে, মানে কোন ভূমিতে বা স্তরে
আপনার এই গুণের প্রাধান্য বেশি, এই জিনিসটা কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে হবে। তো সুতরাং যে তিনটে গুণ রয়েছে সত্ত্ব, রজ, তম, এদের প্রাধান্যের উপর বেস করে এই যে স্তরগুলো গঠিত হয়েছে, দ্যাট ইজ চিত্তভূমি। ওকে, প্রথমে আছে আমাদের হচ্ছে ক্ষিপ্ত। ক্ষিপ্তভূমিতে আমরা প্রত্যেকে জানি রজ এবং তম এই গুণের কিন্তু প্রাধান্য, এবং রজগুণের আমরা বৈশিষ্ট্য জানি, সেখানে চাঞ্চলতা, হ্যাঁ, রজগুণের অন্যতম বৈশিষ্ট্য, এবং তমগুণের অন্যতম বৈশিষ্ট্য আমরা জানি যে নিদ্রা, আলসতা, এইগুলো। তো এই যে দুটো গুণ থাকার জন্য এই যে ক্ষিপ্ত স্তর বা ক্ষিপ্ত যে ভূমি, ঠিক আছে, সেটি কিন্তু যোগ সাধনার জন্য একেবারেই অনুকূল নয়। কেন? যোগ সাধনার জন্য একটা শান্ত স্থির চিত্তের প্রয়োজন, কিন্তু যেহেতু ক্ষিপ্ততে আপনার রজ এবং তমগুণের প্রাধান্য বেশি, তাই এই স্তর বা এই ভূমি কিন্তু অত্যন্ত চঞ্চল, কোনো একটি নির্দিষ্ট বিষয়ে কিন্তু এ স্থির থাকতে পারে না। ঠিক আছে, অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে বা আমাদের সাংসারিক মানুষ যেভাবে আমাদের চিত্ত বিভিন্নভাবে বহির্মুখী বিভিন্ন দিকে রয়েছে, ঠিক সেই রকমই আপনার ক্ষিপ্ত যোগ সাধনার ক্ষেত্রে ক্ষিপ্ত ভূমি কিন্তু একেবারেই অনুকূল নয়, কারণ সেখানে চিত্তের চাঞ্চলতা দেখা যায়, চিত্র কোনো বিষয়ে স্থির থাকে না। ওকে, পরের টপিকে যদি আমি আসি, সেটা হচ্ছে মূঢ়তে কিন্তু আমার তমগুণের প্রাধান্য। একটু আগেই বললাম তমগুণ হচ্ছে নিদ্রা, আলসতা, অর্থাৎ কোনো কাজে মন না বসা ইত্যাদি হচ্ছে এর বিশেষ বৈশিষ্ট্য, এবং সেই জন্য এই মূঢ়ভূমিতে কিন্তু আপনার তমগুণের প্রাধান্য থাকায় এর নাম হচ্ছে মূঢ়। এবং সেখানে এটিও একই রকমভাবে আমরা যেটা বলছিলাম যে সেক্ষেত্রেও কিন্তু যোগ সাধনার একেবারেই অনুপযোগী হচ্ছে মূঢ়। তাহলে আপনাদের এখান থেকে প্রশ্ন এইভাবে থাকতে পারে, আমি গেস করতে পারি যে নিম্নলিখিত কোনটি যোগ সাধনার জন্য অনুপযোগী, এরকম বলে জোর জোর করে দিল যে ক্ষিপ্ত, মূঢ় এবং বিক্ষিপ্ত, নাকি মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, এইভাবে কিন্তু মিলিয়ে মিশিয়ে দিতে পারে। তাই বিষয়ের স্বচ্ছ ধারণা না থাকলে কিন্তু আপনার সেটি ভুল হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো সহজ, কিন্তু একদমই এগুলোকে ইগনোর করা যাবে না, এগুলো তো জানি কি আবার পড়ব। সুতরাং যেহেতু কম্পিটিশনটা ভীষণ হাই লেভেলে হতে চলেছে, সেহেতু উভয়ের ক্ষেত্রেই বলছি, কারণ যারা টিচার রয়েছেন তারা দীর্ঘদিন পড়াশোনার সঙ্গে বিচ্যুত, এবং যারা আপকামিং আছো তারা কিন্তু কম বেশি হলেও পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে, লাস্ট মাদ্রাসার পরীক্ষা হয়েছে, বা তারা মোটামুটি পড়াশোনার সঙ্গে যুক্ত। তাই উভয়কেই কিন্তু, যদিও টিচাররা 10 নম্বর পাচ্ছে এখনো পর্যন্ত যা খবর, তাতে কিন্তু আনন্দিত হওয়ার আর যেটা বলছিলাম যে যারা ফ্রেশার তাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। এখানে আপনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন রিটেন পরীক্ষায়, আপনার কিন্তু 100% সুযোগ রয়েছে। তো যাই হোক, খুব খুঁটিয়ে আমাদের পড়াশোনাটা করতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এবং মূঢ় যে ভূমি সেটাই বললাম, তমগুণের প্রাধান্য থাকায় এটিও কিন্তু আমাদের যোগ সাধনার পক্ষে একেবারেই অনুকূল নয় বা অনুপযোগী। ওকে, পরেরটায় আমরা যদি চলে আসি বিক্ষিপ্ত যে চিত্তটি রয়েছে, সেখানে কিন্তু আমরা জানি যে বিক্ষিপ্ত মানে হচ্ছে এখানে কিন্তু আপনার তমগুণের প্রাধান্য থাকে না। এখানে তমগুণের প্রাধান্যটা এই যে ক্ষিপ্ত থেকে বিক্ষিপ্ত, এখানে কিন্তু দেখুন রজ আর তম ছিল, কিন্তু এখানে তমগুণের প্রাধান্যটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, প্রাধান্য সেই রকম থাকে না, কিন্তু এখানে কিন্তু রজগুণের প্রাধান্য থাকে। রজগুণের প্রাধান্য কিন্তু এখানে রয়েছে, এবং রজগুণ যেহেতু চঞ্চল, সেহেতু এই যে বিক্ষিপ্ত এই যে স্তরে, এখানেও কিন্তু আপনার চিত্ত কোনো একটি নির্দিষ্ট বিষয় স্থির থাকতে পারে না। কখনো কোনো একটি বিষয় স্থির, তৎক্ষণাৎ হয়তো অন্য আর একটা বিষয় সে চলে যাচ্ছে, অর্থাৎ একটা বিষয় থেকে অন্য বিষয়ে খুব তাড়াতাড়ি সে কিন্তু চলে যাচ্ছে তার চিত্ত, কোনো একটি নির্দিষ্ট বিষয় কিন্তু সে স্থির থাকতে পারছে না। সুতরাং এই যে ভূমিটা, অর্থাৎ যে ভূমির আমি কথা এখনই বলছিলাম যে বিক্ষিপ্ত, এটিও কিন্তু আপনার যোগ সাধনার পক্ষে কিন্তু অনুকূল নয়, এটাও নয় এটাও নয়। কিন্তু এই যে এই গুণগুলোকে মনে রাখতে হবে যে কোন স্তরে কোন গুণটি রয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এবার আমি আলোচনায় আসবো একাগ্র এবং নিরুদ্ধ, এই জিনিস দুটো আমাদের খেয়াল রাখতে হবে। এই দুটো গুণই মানে দুটো ভূমি বা স্তরই, চিত্তের দুটো স্তরেই কিন্তু আপনার সত্ত্বগুণের প্রাধান্য লক্ষ্য করা যায়, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স রয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে
খুব সিম্পল ডিফারেন্স, দুটোতেই কিন্তু সত্ত্বগুণের প্রাধান্য রয়েছে একাগ্র এবং নিরুদ্ধতে। কিন্তু যে যে বিষয়টা আমাদের জানতে হবে, এই একাগ্র ভূমিতে কিন্তু বিষয় আকার থাকে। বিষয় আকার মানে কোনো বিষয় নির্দিষ্ট কোনো একটি বিষয়ের বৃত্তি কিন্তু এখানে থাকে, অর্থাৎ বিষয় আকার বৃত্তি থাকে, মানে কোনো একটি বিষয়ে কিন্তু সেই একাগ্র ভূমিতে থাকে। কিন্তু নিরুদ্ধ যে ভূমি, এখানে কোনো বিষয় আকার বৃত্তি থাকে না। ঠিক আছে, একাগ্র ভূমি সম্পূর্ণ চিত্তবৃত্তি নিরুদ্ধ নয়, অর্থাৎ এখানে চিত্তের কিছু না কিছু বৃত্তি, অর্থাৎ যে বিষয়ে ধ্যান করছে সেই ধ্যানের বিষয়টি কিন্তু একাগ্র ভূমিতে রয়েছে। কিন্তু নিরুদ্ধ ভূমিতে এটি একেবারেই থাকে না, অর্থাৎ এখানে বিষয় আকার যে বৃত্তি সেটি কিন্তু থাকে না, বিষয়টা এখানে থাকে না, অর্থাৎ এখানে চিত্ত সম্পূর্ণরূপে বিষয় থেকে বিচ্যুত হয়, বা সম্পূর্ণরূপে এরকম কিন্তু বিষয় আকার বৃত্তি থাকে না, অর্থাৎ চিত্ত স্যার এই সম্পূর্ণ। জায়গাটা বুঝলাম না, বিষয়াকার ভিত্তি থাকে না বলতে? দুটো জিনিস, ওগুলো একটা তো ভালো আমার, সিম্পল পার্থক্য বলে দিচ্ছে। একাগ্র এবং নিরুদ্ধতে দুটোতেই কিন্তু সত্ত্বগুণের প্রাধান্য রয়েছে। ঠিক আছে, একাগ্র এবং নিরুদ্ধের প্রধান পার্থক্য হচ্ছে বিষয়ের আকার থাকা। ঠিক আছে, কোনো একটি মানে চিত্তের বিষয় আকার থাকা, অর্থাৎ যখন আপনি কোনো একটি বিষয়ে ধ্যান করছেন সেই ধ্যানের বিষয়টি একাগ্র ভূমিতে থাকে, অর্থাৎ যোগ সাধনার জন্য তো ধ্যান প্রয়োজন। সেক্ষেত্রে ধ্যানের যে বিষয় আপনি ধ্যান করছেন সেই বিষয়টি থাকে একাগ্রতে। ঠিক আছে, কিন্তু নিরুদ্ধতে সেই বিষয় আকারও থাকে না। ঠিক আছে, যোগী ধ্যানে এতটাই লীন হয়ে যায়, সেখানে যোগী যোগ মানে ধ্যান কর্তা ধ্যেয় বিষয় সবই ওতপ্রোতভাবে একত্রে মিলে যায়। ঠিক আছে, সেখানে আর কোনো আলাদাভাবে কোনো আমি ধ্যান করছি, আমি একজন ব্যক্তি এবং ধ্যানের বিষয় একটা আলাদা বিষয়, এই দুটো কিন্তু একাগ্রতে থাকলেও সেটা নিরুদ্ধতে থাকে না, অর্থাৎ নিরুদ্ধতে কোনো প্রকারেই আপনার বিষয় আকারের মানে বিষয়ের থাকে না, বা কোনো রকম বৃত্তিই থাকে না। বুঝতে পেরেছেন? অর্থাৎ একাগ্রতে আপনি যে বিষয়ে ধ্যান করছেন সেই বিষয়টা থাকে, বা সেই বিষয়ের যে বৃত্তি সেটি কিন্তু থাকে। আর নিরুদ্ধতে সেটাও থাকে না, কারণ নিরুদ্ধ হচ্ছে হাই লেভেলের যোগ সাধনা। সেখানে বিষয়টা যে জ্ঞান যে মানে আপনার ধ্যান করছে, ধ্যান কর্তা ধ্যেয় বিষয়, এগুলো সবই কিন্তু আপনার একত্রিত হয়ে যায়। ওকে, এবার আমরা পরের আলোচনায় আসবো। ওকে, তো আশা করি আপনারা প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ একাগ্র আর নিরুদ্ধ ব্যাপারটা কি আর একটু ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে একাগ্রতে আপনার কোনো একটি পার্টিকুলার বিষয় থাকে, একটি বিষয়ে, একটি নির্দিষ্ট বিষয়ে কিন্তু চিত্ত নিবিষ্ট থাকে, অর্থাৎ যে বিষয়টা সে ধ্যান করছে ধ্যানের বিষয়ে সে কিন্তু চিত্ত নিবিষ্ট থাকে একাগ্রতে। কিন্তু নিরুদ্ধতে যে ধ্যানের বিষয়, যে বিষয়ের উপর আপনি ধ্যান করছেন সেটিও কিন্তু থাকে না, অর্থাৎ চিত্ত এখানে জ্ঞাতা মানে ধ্যান কর্তা এবং ধ্যেয় বিষয় সবই কিন্তু একসঙ্গে একত্রিত হয়ে যায়, এখানে কোনো রকমের বিষয় আকার বৃত্তি থাকে না। এই জিনিসটা মনে রাখবেন, সেই জন্য নিরুদ্ধকে বলা হয় অসম্প্রজ্ঞাত সমাধি। ঠিক আছে, আর একাগ্রকে সম্প্রজ্ঞাত সমাধি নামে অভিহিত করা হয়। চলুন নেক্সট। স্যার, একাগ্র নিরুদ্ধতে কিন্তু কি কোনো গুণ থাকে না? সত্য রজতমর কোনো গুণ থাকে না? হ্যাঁ বলুন, আর একটু জোরে বলুন। বলছি একাগ্র আর নিরুদ্ধতে কি সত্য রজতম গুণের কোনো কিছু থাকে না? কোন গুণটা থাকে? একাগ্রতে যে বিষয়ে ধ্যান করছেন সেই বিষয়ের বৃত্তি থাকে। ঠিক আছে, হ্যাঁ, সম্পূর্ণরূপে এটা বুঝেছি, আমি জিজ্ঞেস করছি গুণগুলো সত্য রজতম এই তিনটি গুণের মধ্যে কোনটি থাকে? 3-4 বার বললাম, থাকে। এটা যে সত্ত্বগুণ থাকে, দুটোতেই সত্ত্বগুণের প্রাধান্য রয়েছে। প্রথমেই বলেছি দুবার, সত্যগুণের প্রাধান্য। হ্যাঁ আমি দুবার বলেছি বিষয়টা, একটু মনোযোগ দিয়ে শুনুন। দুটোতেই সত্ত্বগুণের প্রাধান্য রয়েছে, কিন্তু বেসিক পার্থক্য একটাই, প্রথমটাই কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর সে নিবিষ্ট থাকে, আর নিরুদ্ধতে কিন্তু সেটা থাকে না। ওকে, এবার যদি আমরা আলোচনায় আসি, পরবর্তী স্টেপ সমাধির যে প্রকার। ওকে, এটি আমাকে লাস্টে রাখতে হতো যদিও, যাই হোক, সমাধি দুই প্রকার, একটা ধ্যান সমাধি এবং একটা পূর্ণ সমাধি।
এই ধ্যান সমাধির নাম হচ্ছে সম্পজ্ঞাত সমাধি। ঠিক আছে, সম্পজ্ঞাত সমাধি। আর এটাকে বলা হচ্ছে অসম্পজ্ঞাত। ওকে, সম্পজ্ঞাত সমাধিতে আপনার কিন্তু ওই যে একাগ্র যে স্তরে যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে সম্পজ্ঞাত সমাধি। সেখানে আপনার কোনো একটি পার্টিকুলার বিষয় শোনা যাচ্ছে না। স্যার সাউন্ড আসছে না। স্যার সাউন্ড আসছে না তো। স্যার আমরা কিছু শুনতে পাচ্ছি না। স্যার মাইক্রোফোনটা নড়ে গেছে। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 স্যার শোনা যাচ্ছে স্যার। একটু দাঁড়ান। Wait. স্যার আরেকটা কোশ্চেন ছিল। বলুন। নিরুদ্ধ কি তাহলে যোগের উপযোগী না উপযোগী নয়? হ্যাঁ বলুন। নিরুদ্ধ যোগের উপযোগী না উপযোগী নয়? নিরুদ্ধ যোগের যোগের উপযোগী? হ্যাঁ, নিরুদ্ধটা এখানে কি এটা যোগের অনুপযোগী না উপযোগী? অবশ্যই উপযোগী, দুটোই যোগের উপযোগী। একাগ্র উপযোগী উপযোগী। কিন্তু এবং নিরুদ্ধ উপযোগী। নিরুদ্ধ হচ্ছে মেন স্টেজ, তাই তো স্যার? মানে ওটাই সবচেয়ে লাস্ট স্তর, যেটাতে মিলিত হয়ে যাচ্ছে ধ্যানের বিষয়টা আর সেই ব্যক্তি। স্তরে যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ। আপনার সমাধির মাধ্যমে আর বিষয়ের যে এটা বলতে চিত্ত হয়, সম্পূর্ণরূপে চিত্ত হয়। স্যার মাইকটা একটু প্রবলেম হচ্ছে। আপনার কথা সাউন্ডটা তো ক্লিয়ার না তো। শোনা যাচ্ছে না। স্যার মাইকটা একটু শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে? না স্যার শোনা স্পষ্ট আসছে। স্যার স্পষ্ট আওয়াজ আসতেছে না। স্যার ভয়েসটা ক্লিয়ার স্পষ্ট আসছে। আওয়াজ আসছে না। আমার কথা শুনতে পাচ্ছেন? ঠিক স্যার মতো কেটে শোনা কেটে আসছে যাচ্ছে কেমন না। করে কথাগুলো বোঝা যাচ্ছে না। ঠিক করে সেট করুন। আমার কথা শুনতে পাচ্ছেন? ভয়েসটা ক্লিয়ার আসছে না স্যার, ভয়েস না স্যার ক্লিয়ার শুনতে আসছে না। পাচ্ছি না, মাইক্রোফোনটা স্যার আপনার আওয়াজটা কেটে কেটে আসছে। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, না না স্যার, clear শোনা যাচ্ছে না। রেখা, অরূপ, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? এবার পরিষ্কার? শোনা যাচ্ছে স্যার ভালো। হ্যাঁ হ্যাঁ স্যার, এবার এখন শোনা যাচ্ছে স্যার। আপনারা চুপ স্যার, করুন, আপনারা চুপ করুন। কখন শোনা যাচ্ছে কখন শোনা যাচ্ছে না এভাবে নিজেদের মধ্যে লড়াই করবেন না। কোনো কারণে হয়তো সাউন্ডের প্রবলেম হতে পারে, একটু ওয়েট করুন, সব পরিষ্কার শোনা যাবে। এখানে তো দেখছি ব্লিঙ্ক করছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে, একটু সমস্যা হতেই পারে, যেহেতু অনলাইন ক্লাস, কোথাও নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে বা কোনো কারণে হয়তো একটু আপ ডাউন হতে পারে, তাই একদমই বিব্রত হবেন না। ঠিক আছে, যদি কোথাও শুনতে না পারেন আমাকে বলবেন, আমি রিপিট করে দেবো। ওকে, চলুন। তো আমরা যেটা আলোচনা করছিলাম, একাগ্র নিরুদ্ধ হয়ে গেল। এই নিরুদ্ধ হচ্ছে সব থেকে লাস্ট স্টেপ বা সর্বোচ্চ স্টেপ, যার মাধ্যমে অসম্পর্কিত সমাধি আমাদের হয়ে থাকে। ধ্যান সমাধি, যেটাকে বলা হচ্ছে সম্পজ্ঞাত সমাধি, আর পূর্ণ সমাধি, ঠিক আছে, যেটাকে বলছে অসম্পজ্ঞাত সমাধি। এইবার এই ধ্যান সমাধি যেটা বলা হচ্ছে, এখানে কিন্তু ধ্যানের বিষয়টি থাকে। ধ্যানের বিষয়টি থাকে, অর্থাৎ যে বিষয়ে আমি ধ্যান করছি সেই বিষয়টি কিন্তু থাকার জন্য একে ধ্যান সমাধি বলা হয়। ঠিক আছে, আর অসম্পজ্ঞাত সমাধিতে কোনো রকমের ধ্যানের বিষয়বস্তু থাকে না, তাই একে পূর্ণ সমাধি বলা হয়। এছাড়াও ধ্যান সমাধির আরেকটা বা সম্পজ্ঞাত সমাধির আরও একটা নাম হচ্ছে আপনার সবীজ সমাধি। সবীজ, ঠিক আছে, এটা আমরা জানি। আর এটাকে বলা হয় নির্বীজ, এটা আমরা জানি। এখানে যেহেতু কোনো রকমের বিষয়বস্তু থাকে না, সেই জন্য এটাকে বলা হয় নির্বীজ, আর এটাকে বলে সবীজ সমাধি। আর একটা জিনিস মনে রাখতে হবে, এটাকে বলে সমাপত্তি, আর একটা নতুন শব্দ, সমাপত্তি সমাধি। ঠিক আছে, এই যোগ সমাধিকে বা ধ্যান সমাধি বা সম্পজ্ঞাত বা সবীজ সমাধিকে সমাপত্তি, এগুলো একটু লিখে রাখবেন, কারণ প্রশ্ন কিন্তু যদি বলে দেয় সমাপত্তি সমাধি কাকে বলে বা কোনটি সমাপত্তি সমাধি নামে খ্যাত, তখন কিন্তু গুলিয়ে যাবে, তাই অবশ্যই এগুলো একটু লিখে রাখবেন।
তাহলে আমরা সম্প্রজ্ঞাত সমাধি অসম্প্রজ্ঞাত সমাধি সম্পর্কে একটু ধারণা পেয়েছি চিত্তভূমির আলোচনার ক্ষেত্রে। সেখানে একাগ্র এবং নিরুদ্ধর যে বেসিক পার্থক্য সেটিই কিন্তু সম্প্রজ্ঞাত এবং অসম্প্রজ্ঞাতর ক্ষেত্রে সেটাকেই বোঝাচ্ছে, এবং দুটোই যোগ সাধনার অনুকূল, কিন্তু স্তর ভেদের পার্থক্য। ঠিক আছে, একাগ্রতে বিষয়াকার থাকে, নিরুদ্ধতে সেটা থাকে না, সেখানে সম্পূর্ণরূপে বিষয়াকার মানে বিচ্ছিন্ন হয় বা বিযুক্ত হয়, তাই সেগুলো পূর্ণ সমাধি বলা হচ্ছে। এইবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সম্প্রজ্ঞাত সমাধির কয়েকটি স্তর রয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। 4টে স্তর রয়েছে, সুতরাং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সম্প্রজ্ঞাত সমাধি যেটা আমরা বলছি ধ্যান সমাধি, তার বেসিক 4টে স্তর রয়েছে। সেটা হচ্ছে আপনার সবিতর্ক, সবিচার, আনন্দ আর শাসমিত। এই 4টি স্তর সম্পর্কে অবশ্যই একটু জানতে হবে। যে সবিতর্ক, প্রথম যে স্তর সেটাকে বলছে সবিতর্ক। সবিতর্ক, ঠিক আছে, সবিতর্ক সমাধি যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ সম্প্রজ্ঞাত সমাধির একটি পার্ট। সেখানে কি বলা হচ্ছে, সবিতর্ক সমাধি। দেখুন আর একটা পরিষ্কার করে বলে দিই, সম্প্রজ্ঞাত বা ধ্যান সমাধি কোনোটির মাধ্যমেই কিন্তু আপনার যে মানে মোক্ষ লাভ বা যেটা বলে যে মুক্তি লাভ, সেটা কিন্তু হবে না সম্প্রজ্ঞাত সমাধির মাধ্যমে, কোনোটার মাধ্যমে হবে না। কিন্তু এর এক একটা স্টেপ রয়েছে। প্রথম স্টেপটির থেকে দ্বিতীয় স্টেপটি উন্নততর, দ্বিতীয় থেকে তৃতীয়টি উন্নততর, এইভাবে চলবে। ঠিক আছে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি, কোনো একটা সাধারণ মানুষ যখন সে যোগ সাধনায় অংশগ্রহণ করে, তার পক্ষে তো হট করে একদিনে সম্যক জ্ঞানের অধিকার হওয়া সম্ভব নয়, কারণ তার মনের মধ্যে প্রচুর বিষয় জমা রয়েছে, তার সাংসারিক চাপ, তার বহু কিছু রয়েছে। তাহলে এই বিষয়ের যে আকারগুলো আছে বা বিষয় যে বৃত্তিগুলো রয়েছে, সেইগুলো আস্তে 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 সেগুলোকে নিরোধ করতে হবে। ঠিক আছে, তাই এক একটা এই যে সম্প্রজ্ঞাত সমাধির কথা আমরা বলছি বা ধ্যান সমাধি, সেক্ষেত্রেও এক একটা স্টেপ বাই স্টেপ কিন্তু আস্তে আস্তে বিষয়ের যে বৃত্তি বা আমাদের চিত্তের মধ্যে যে বৃত্তিগুলো রয়েছে সেইগুলো আস্তে আস্তে কিন্তু নিরোধ হতে থাকবে। তো সবই তর্ক যে সমাধি, সেখানে কিন্তু আপনার আর একটা জিনিস বলে দিই, একটু আগে যেটা বললাম যে একাগ্র, যেটাকে আপনার সম্প্রজ্ঞাত সমাধি বলা হচ্ছে, সেখানে কিন্তু বিষয় থাকবে, একটা কোনো একটি নির্দিষ্ট বিষয় থাকবে। অন্যান্য যে বৃত্তিগুলো ছিল সেখানে দেখুন আপনারা অনেক রকম বিষয় থাকতে পারে, চিত্ত এদিকে চলে যাচ্ছে, মানে চঞ্চল চিত্ত কোনো একটা নির্দিষ্ট বিষয়ে স্থির হতে পারছে না। প্রথম চিত্ত কোন স্তরে এসে স্থির হলো? একাগ্র স্তরে। একাগ্র স্তরে সে কিন্তু এসে স্থির হলো কোনো একটা পার্টিকুলার বিষয়ে। এই যে একাগ্র স্তর, যেটাকে সম্প্রজ্ঞাত বা সবিজ সমাধি বা সমাপত্তি সমাধি বলা হচ্ছে, সেই স্তরে যখন কোনো একটি পার্টিকুলার বিষয়ে চিত্ত স্থির হলো, তখন কিন্তু আস্তে আস্তে সে তার চিত্তের যে চিত্তকে আরো উন্নত করছে। অর্থাৎ প্রাথমিক স্তরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সবিতর্ক। এখন সবিতর্ককে কি বলা হয়? সবিতর্কতে মেনলি যে বিষয়টি থাকে, প্রত্যেকটি স্তরে কিন্তু বিষয় থাকবে, আবারও বলছি সম্প্রজ্ঞাতের প্রত্যেকটি স্তরেই বিষয় থাকবে। সবিতর্কতে থাকবে বাহ্য স্থূল বিষয়, বাহ্য জগতের যে সমস্ত স্থূল বিষয়গুলো রয়েছে, যা কিছু আমরা দেখছি, এই সমস্ত বিষয় কিন্তু তার মনের মধ্যে থাকবে। ঠিক আছে, কোনো একটি পার্টিকুলার বিষয়। তাহলে সবিতর্ককে কিন্তু চিত্ত কোন বাহ্য স্থূল বিষয়ে কিন্তু সে কিন্তু আপনার চিত্ত নিবেশ করবে। পরেরটা হচ্ছে, তাহলে ওইটা আমাদের জেনে রাখতে হবে, বাহ্য কোনো স্থূল বিষয়। ঠিক আছে, তারপর হচ্ছে যে সবিচার। সবিচার এখানে কিন্তু মনে রাখতে হবে আপনার সেটা হচ্ছে বাহ্য জগতের সূক্ষ্ম বিষয়। যোগ দর্শনে বলা হচ্ছে বা সাংখ্য দর্শনে বলা হচ্ছে যে পঞ্চ তন্মাত্রগুলো রয়েছে, যে পঞ্চ তন্মাত্র হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। তো এই সমস্ত বিষয়ে কিন্তু চিত্ত নিবিষ্ট হয়। অর্থাৎ সবিতর্কতে বাহ্য স্থূল বিষয়, আর সবিচারে কিন্তু আপনার বাহ্য সূক্ষ্ম বিষয়। এরা বলছে পঞ্চ তন্মাত্রাদিতে কিন্তু চিত্ত নিবিষ্ট হয়। তারপরে যে স্টেপটি আসছে সেটা হচ্ছে সানন্দ। ঠিক আছে, এই সানন্দ স্তরে যে বিষয় চিত্ত নিবিষ্ট হয় সেটাকে বলা হচ্ছে আপনার আধ্যাত্মিক স্থূল বিষয়। আধ্যাত্মিক, এখানে এতক্ষণ এই দুটোতে বাহ্য জগতের ছিল, আর এইখানে চলে এলো আধ্যাত্মিক। এটা বাহ্য স্থূল বিষয়, এটা বাহ্য সূক্ষ্ম বিষয়,
এটা আধ্যাত্মিক স্থূল বিষয়, আর শাসমিতটা হবে আধ্যাত্মিক সূক্ষ্ম বিষয়। তাই আপনার এখানে যে আধ্যাত্মিক স্থূল বিষয়ের কথা বলা হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ইন্দ্রিয়াদি। বিভিন্ন ধরনের ইন্দ্রিয়তে, বিভিন্ন ধরনের ইন্দ্রিয়াদি, আমি বলি ইন্দ্রিয়াদি, বিভিন্ন ধরনের ইন্দ্রিয়তে এদের কিন্তু চিত্ত নিবিষ্ট হয়। ইন্দ্রিয় বলতে আমরা যে বাহ্য জগতে যে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক দেখছি, এগুলো বাহ্য জগতে, এইগুলো কিন্তু ইন্দ্রিয় বলে মনে করি, কিন্তু আমরা আগেও পড়েছি, আগেও জেনেছি এগুলো প্রকৃত ইন্দ্রিয় নয়। এই ইন্দ্রিয়ের যে শক্তি, যার জন্য আমরা কোনো একটা সেই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে জানতে পারছি, সেটি হচ্ছে ইন্দ্রিয়। অর্থাৎ আপনার কান আছে বলেই যে আপনি শুনতে পাবেন এমন নয়। একজন কালা ব্যক্তিরও কান থাকে, একজন অন্ধ ব্যক্তিরও চোখ থাকে, কিন্তু যে শক্তিটার অভাবে কোনো একটা কালা ব্যক্তি শুনতে পাচ্ছে না বা একটা অন্ধ ব্যক্তি দেখতে পাচ্ছে না, সেই শক্তিটাই হচ্ছে ইন্দ্রিয়। বোঝা গেল? তো সেই ইন্দ্রিয়াদি বিষয়কে বলা হচ্ছে আধ্যাত্মিক স্থূল বিষয়। আর এই 4 নম্বর যেটা হচ্ছে বিষয়টা শাসমিত। আরেকটুখানি বললে। হ্যাঁ, কেউ কিছু বলছেন? হ্যালো, হ্যাঁ, বলছিলাম যে ইন্দ্রিয় যেটা আমরা মনে করি যে এটাই ইন্দ্রিয়, তার অভ্যন্তরীণ যে শক্তি, সেই বিষয়টা একটুখানি আরেকটু বলবেন। হ্যাঁ বলুন ম্যাডাম, আরেকবার বলুন না প্লিজ। বলছি ইন্দ্রিয়টাকে যে ইন্দ্রিয় শক্তি বলা হচ্ছে, ওই বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে হবে, ধরুন ওটা একজন, ঠিক বুঝতে পারলাম না। ধরুন একজন কালা ব্যক্তি যে কানে শুনতে পায় না, বধির, হুম, তার তো এরকম কর্ণ থাকে নাকি কানটাই থাকে না? তার একদম তাই। কান থাকে, না, নিশ্চয়ই থাকে। কিন্তু তা সত্ত্বেও সে শুনতে পাচ্ছে না। কিন্তু আমরা যখন ইন্দ্রিয় দেখাই, এটাকে কান দেখাই, এইটাকে কান বলি, তাই না? চোখ এটাকে বলি, হুম, ঠিক আছে? নাসিকা এটাকে বলি, তাই না? জিহ্বা এটাকে বলি, হুম, হ্যাঁ, ঠিক আছে? কিন্তু সেগুলো থাকলেই যে সেটি প্রকৃত ইন্দ্রিয় নয়, এটা আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি, আপনি হয়তো সেই ক্লাস দেখেননি, ঠিক আছে? ন্যায় দর্শন আলোচনা করার সময় আমি ডিটেলে সেটা আলোচনা করেছি। তো এর অন্তর্নিহিত যে শক্তি, তার জন্য আপনি শুনতে পাচ্ছেন। কান থাকলে যে কানের, এই যে এটা অ্যাকচুয়ালি এটা কান না, এটা কানের একটা মানে সাপোর্ট অ্যাকচুয়ালি, কিন্তু আমরা এটাকে কান বলে গঠন, মনে করি। কানের গঠন। কিন্তু চোখও তো আমরা দেখতে পাই, অন্ধ ব্যক্তিরও চোখ দেখতে পাই, কিন্তু সে দেখতে পাচ্ছে না, কারণ একটা নির্দিষ্ট শক্তি রয়েছে চোখের মধ্যে, যার জন্য আমরা চোখ সম্পর্কে জীবন বিজ্ঞানের ক্লাস 10-এ পড়েছি অনেক কিছু, যে বিভিন্ন কণিকা ফণিকা কী সব থাকে, ঠিক আছে? ভুলে গেছি। হ্যাঁ, তো ওইসব কোনো একটা নির্দিষ্ট কিছু প্রবলেম হয়েছে। তো যাই হোক, সেই যে সূক্ষ্ম মানে আধ্যাত্মিক বিষয়, যেগুলো আপনি হয়তো বাহ্য জগতে দেখতে পাবেন না, ঠিক আছে? সেইগুলোকে কিন্তু সানন্দ এই স্তরে সেইগুলো তার বিষয় হয়, ইন্দ্রিয়াদি। এখানে ইন্দ্রিয় বলতে আমরা জানি যে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বকের কথা বলা হয়েছে, পঞ্চ ইন্দ্রিয় এবং মনের কথাও বলা হয়েছে, তাই না? আমরা কিন্তু সাংখ্য দর্শনে সেগুলো পড়েছি। আর ফাইনালি যেটা হচ্ছে শাসমিত, শাসমিত যে সমাধি, সেখানে কিন্তু আধ্যাত্মিক সূক্ষ্ম বিষয়, আধ্যাত্মিক সূক্ষ্ম বিষয়ে চিত্ত নিবিষ্ট থাকে। জিনিসটা কি এখানে বলা হচ্ছে, যোগ দর্শনে বলা হচ্ছে যে এরা অহংকার, মহৎ মানে বুদ্ধি, এই সমস্ত বিষয়ে কিন্তু চিত্ত নিবিষ্ট হয়। কারণ এই যে অহংকার বা বুদ্ধির কথা বলা হচ্ছে, মহতের কথা, এগুলো কিন্তু আপনি বাহ্য জগতে কোথাও দেখতে পাবেন না, এবং এগুলো হচ্ছে আধ্যাত্মিক স্থূল বিষয়, ঠিক আছে? তো এই যে 4টে স্টেপ, এই 4টে স্টেপে কোনটা কোন বিষয়ের কে গ্রহণ করে, সেটা কিন্তু আমাদের জেনে নিতে হবে, ঠিক আছে? এবং একই সঙ্গে এই যে এই স্তরে যোগীর মধ্যে একটা আনন্দ অনুভূতি থাকে। আনন্দ, আনন্দ নামটা এই জন্য বলেছে যে যিনি ধ্যান করছেন বা যোগী, তার মধ্যে একটা আনন্দের অনুভূতি থাকে, তাই এর নাম হচ্ছে আপনার সানন্দ। আর এই স্তরে একদম ফাইনাল যেটা আছে সম্পজ্ঞাত সমাধির বা ধ্যান সমাধির শাসমিত, শাসমিতর কথা রয়েছে অস্মিত থেকে। অস্মিত মানে অহংবোধ, অর্থাৎ তার নিজস্ব বোধ বা আমি আছি, আমি ধ্যান করছি, এই চিন্তাটা কিন্তু, অর্থাৎ আমি এবং ধ্যানের বিষয় দুটো কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। অর্থাৎ কেউ কিছু বলছেন? হ্যালো, ওকে। তো শাসমিত কথাটা হচ্ছে অস্মিত থেকে, ঠিক আছে? অর্থাৎ অহংবোধ, অর্থাৎ যে আমি ধ্যান করছি, এই চিন্তা ভাবনাটা কিন্তু এই স্তরেও রয়েছে। অর্থাৎ সেখানেও ধ্যেয় কর্তা মানে যে ধ্যান লাভের যে মানে কর্তা, যে ধ্যান লাভ করছেন, এবং ধ্যেয় বিষয়, এই দুটো কিন্তু আলাদা আলাদা থাকে। সেই জন্য সম্পজ্ঞাত সমাধি কিন্তু পূর্ণ সমাধি নয়, ঠিক আছে? এখানে ধ্যানের বিষয়টা থাকে, তাই এখানে বলা হচ্ছে ধ্যান সমাধি বা স্ববীজ,
অর্থাৎ এখানে বিষয়টাকে বীজের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই বলছে সবীজ সমাধি। ওকে, তাহলে এটা আমরা জানলাম, এটা পরিষ্কার হয়ে গেল। এইবার আমাদের যেটা জানতে হবে স্যার? সেটা হচ্ছে, হ্যাঁ বলুন। বলছি ধ্যান সমাধিটাকে আমরা সম্পর্কগত সমাধি বলবো কেন? হ্যাঁ বলুন। ধ্যান সমাধিটাকে কেন সম্পর্কগত সমাধি এটা বলবো? আমার জানা নেই, এটা যোগ দর্শনে এরকম ভাবেই নাম দেওয়া হয়েছে, এর ডিটেল আমি জানি না। ইভেন এর ব্যাখ্যা সম্পর্কগত মানে একটা আমি যে কোথাও দেখেছিলাম, তবে ধ্যান সমাধিকে সম্পর্কগত বলা হয় সম্প্রদায় কেন শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে জ্ঞাত। এটা আমার সঠিক জানা নেই, কারোর যদি জানা থাকে একটু বলবেন প্লিজ। এই জিনিসটা আমার সত্যিই জানা নেই। সম্পর্কজ্ঞাত কথার অর্থ হচ্ছে প্রশ্নটা কি বিশেষ ছিল? রূপে জ্ঞাত, ঠিক আছে। সম্পর্কজ্ঞাত যে কথার অর্থ সেটা হচ্ছে বিশেষ রূপে জ্ঞাত, অর্থাৎ এখানে যেহেতু কোনো একটি পার্টিকুলার বিষয়ের বিষয় বা বৃত্তি রয়েছে, অর্থাৎ তাকে আমি বিশেষভাবে জানছি, এটাই বলা হচ্ছে সম্পর্কজ্ঞাত সমাধি, অর্থাৎ বিশেষ রূপে জ্ঞাত হচ্ছে কোনো একটি পার্টিকুলার বিষয়কে, তাই সম্পর্কজ্ঞাতর মানে হচ্ছে বিশেষ রূপে জ্ঞাত। আর ধ্যান সমাধির মানে হচ্ছে এখানে ধ্যেয় বস্তুটি বা ধ্যানের বিষয়টি রয়েছে, তাই একে ধ্যান সমাধি বলা হয়। কিন্তু ধ্যান সমাধিকে সম্পর্কজ্ঞাত নাম দেওয়া হয়েছে কেন, এটা আমি আমার জানা নেই অ্যাকচুয়ালি, তাই আমি বলতে পারলাম না। এখন কেউ যদি জেনে থাকেন অবশ্যই একটু আমাদের গ্রুপে জানিয়ে দেবেন, ঠিক আছে। আমার এটা জানা নেই ম্যাডাম, সরি। হ্যাঁ ঠিক আছে স্যার। এটা একটু আপনারা দেখে নেবেন প্লিজ। ওকে, স্যার এখানে ধ্যানের বিষয়টি সম্যক রূপে বা প্রকৃষ্ট রূপে জ্ঞাত হয়, সেই জন্য এটাকে ধ্যান সমাধিকে সম্পর্কগত সমাধি বলা হয়। আরেকবার প্লিজ। মানে সেই ধ্যেয় বিষয়টি এখানে সম্যক রূপে বা প্রকৃষ্ট রূপে জ্ঞাত হয়, সেই জন্য ধ্যান সমাধিকে সম্পর্কগত সমাধি বলা হয়। এখানে ম্যাডাম যেটা বললেন সেটা হচ্ছে ধ্যান সমাধিতে আমরা বারবার বলছি যে এখানে একটা ধ্যেয় বিষয় রয়েছে, এবং ধ্যান সমাধিকে মানে ধ্যেয় বিষয়কে এখানে যেহেতু বিশেষভাবে বা সম্যকভাবে জ্ঞাত জানা হয়, সেই জন্য ধ্যান সমাধিকে সম্পর্কজ্ঞাত বলা হয়। এই একটি ব্যাখ্যা উঠে এলো, থ্যাংক ইউ। এটাই একটা কারণ ম্যাডাম বললেন, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা একটু দেখে নেবেন। এইবার যেটা আছে সেটা হচ্ছে এই সম্পর্কজ্ঞাত সমাধি, এই কেউ কিছু বলছেন? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি বলছি স্যার মিলন। হ্যাঁ স্যার বলছি, প্রদ্যুৎ কুমার মন্ডলের বইয়ে ওইটাই লেখা আছে। ঠিক আছে, তাহলে ওই প্রদ্যুৎ কুমার বাবুর বইটা একটু দেখে নেবেন যে কেন কি জন্য বলা হচ্ছে। হ্যাঁ ওই জায়গাটাই বললেন যে ম্যাডামও বললেন, আমিও ম্যাডামের শুনে আপনাদেরকে জানালাম, আমিও দেখে নেব। বইটি আমার কাছে রয়েছে, আমি অবশ্যই জায়গাটা দেখে নে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তাহলে। ওকে, তাহলে আসা গোবিন্দচরণ দাসের বইটাও সেম আছে, গোবিন্দচরণ দাসের বই দেখলেও পাবেন। গোবিন্দচরণ দাসের বইটাও যদি দেখেন তাহলে এই ব্যাখ্যাটা পাওয়া যাবে। এই ব্যাখ্যাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, হ্যাঁ আপনারা একটু বই থেকে দেখে নেবেন। তো যাই হোক, এটা আমরা আলোচনা করছিলাম, এটা হচ্ছে হ্যালো, গোবিন্দচরণ ঘোষের বইটা দেখতে বলছেন, হ্যাঁ দেখে নেবেন। তো সম্পর্কগত সমাধি এটার আরো দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ভব প্রত্যয় যোগ এবং একটা হচ্ছে উপায় প্রত্যয় যোগ। এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। ভব প্রত্যয় যোগ্যে ক্ষেত্রে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে আপনার বিদেহলয়ী আর একটা প্রকৃতিলয়ী। ভব প্রত্যয় যোগ যেটা বললাম তার একটা হচ্ছে বিদেহলয়ী, আর একটা হচ্ছে প্রকৃতিলয়ী। এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, ঠিক আছে। এই দুটো জিনিস আমাদের একটু জেনে নিতে হবে। তবে বিষয় দুটো খুবই সহজ, যে সম্পর্কগত সমাধিকে এই দুই ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। ভব প্রত্যয় যোগী এর যে উন্নত স্তর সেটাই হচ্ছে উপায় প্রত্যয় যোগ, ঠিক আছে। তো এই ভব প্রত্যয় যোগের যে ব্যাপারটা সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, বিদেহলয়ী আর হচ্ছে আপনার প্রকৃতিলয়ী। যেসব যোগী কোনো স্থূল মহাভূতে বা সূক্ষ্মতম ইন্দ্রিয়ে, বিদেহলয়ী কি, বিদেহলয়ী হচ্ছে যে সমস্ত যোগী কোনো সূক্ষ্ম মহাভূতে মানে স্থূল মহাভূতে বা সূক্ষ্মতম ইন্দ্রিয়ে সম্পর্কগত সমাধি সাধন করে। কি বললাম, যে যোগ সাধনা চলছে, সম্পর্কগত সমাধি অসম্পর্কগত চলছে,
সম্পর্কগত সমাধির বিভিন্ন স্টেপ আমরা আলোচনা করলাম। সম্পর্কগত সমাধির ক্ষেত্রে কি হচ্ছে আপনার যে সমস্ত যোগী বাহ্য স্থূল বিষয়, ঠিক আছে, বাহ্য স্থূল বিষয়ের কথা আমরা বলছিলাম, এবং একই সঙ্গে সূক্ষ্মতম ইন্দ্রিয়ে যারা যোগ করেন তাদেরকেই বলা হচ্ছে বিদেহলয়ী। ঠিক আছে, অর্থাৎ আপনি বলতে পারেন প্রথম দুটো স্টেপের কথা আপনি এখানে বলতে পারেন। আর প্রকৃতিলয়ী হচ্ছে যে সমস্ত যোগী আপনার এই যে অহংকার, মহৎ অর্থাৎ আধ্যাত্মিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সূক্ষ্মতম বিষয় রয়েছে, প্রকৃতি, এই সমস্ত বিষয় যখন যোগ সাধনার দ্বারা উন্নত হয় বা উন্নীত হন, তখন তাদের যে যোগ সেটাকে বলছে প্রকৃতিলয়ী। এই দুটো জিনিস অবশ্যই একটু আপনারা ভালো করে নোট ডাউন করে নেবেন বা বইয়ে দেয়া আছে, দেখে নেবেন। বিষয়টা খুবই সহজ, তাই এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করার কিছু নেই। আরেকবার বলবেন বলুন স্যার, বিদেহলয়ীটা আরেকবার বলবেন? কোনটা বলবো ম্যাডাম? এই যে বিদেহলয়ীটা আরেকবার বলবেন? আমি একটু বিদেহলয়ী হচ্ছে আপনার বুঝতে পারিনি যে নেটওয়ার্ক। আমরা যে সম্পর্কগত সমাধির যে 4টে স্তর দেখলাম, সেই 4টে স্তরের যে সমস্ত স্তরগুলোতে আপনার বাহ্য স্থূল বিষয় এবং এই যে সূক্ষ্ম ইন্দ্রিয়ের কথা আমরা বলছিলাম, এই বিষয়ে যারা যোগ সাধনা করেন তাদের যে যোগ সেটাকে হচ্ছে বিদেহলয়ী। ঠিক আছে, আর আধ্যাত্মিক যে সমস্ত বিষয়, আধ্যাত্মিক সূক্ষ্ম যে বিষয়গুলোর উপর যারা যোগ সাধনা করেন তারা হচ্ছে প্রকৃতিলয়ী। অর্থাৎ বিদেহলয়ী এটা হচ্ছে প্রথম স্টেপ, এটা 1 নাম্বার স্টেপ, এবং এই স্টেপের পরে যে স্টেপটা আসছে সেটা হচ্ছে প্রকৃতিলয়ী। ওকে, এটা ভাবপ্রত্যয় যোগে 2 ভাগে ভাগ করা হচ্ছে। এবং উপায় প্রত্যয় যোগে কি হয়, এই স্টেপ পর্যন্ত আত্মার বিষয়াকার বৃত্তি প্রায় শেষ হয়ে যায়। পরবর্তীকালে মানে চিত্তে যখন আপনার বিবেক জ্ঞান অর্জনের প্রয়োজন হয়, তখন আসে আপনার অসম্পর্কগত সমাধি বা উপায় প্রত্যয় যোগে, যেটা বলছি উপায় প্রত্যয় যোগটা কি? উপায় প্রত্যয় যোগ হচ্ছে, এটা ভবপ্রত্যয় যোগ বললাম, আর উপায় প্রত্যয় যোগ হচ্ছে আপনার সম্পর্কগত সমাধির একদম শেষের দিকে স্টেপ, যেখানে চিত্ত আপনার পুরুষ বা আত্মার সম্পর্কে জ্ঞান লাভের চেষ্টা করে বা পুরুষ বা আত্মাতে লীন হওয়ার চেষ্টা করে, যেখানে কিন্তু ধীরে ধীরে আপনার ধ্যেয় বিষয় এবং ধ্যান কর্তা এদের মধ্যে কোনো রকমের আর মানে পার্থক্য থাকে না। ঠিক আছে, যখন এই স্টেপটা শুরু হয় সেটাকেই বলা হচ্ছে উপায় প্রত্যয় যোগ। ঠিক আছে, পরবর্তীকালে সেটার সম্পূর্ণ রূপ লাভ করে আপনার অসম্পর্কগত সমাধি বা নির্বীজ সমাধিতে। ঠিক আছে, ছোট্ট একটা বিষয়, একটা হচ্ছে ভবপ্রত্যয় যোগ আর একটা হচ্ছে উপায় প্রত্যয় যোগ। ভবপ্রত্যয় যোগে কি বলছিলাম, যে আপনার বাহ্য স্থূল বিষয় বা সূক্ষ্ম বিষয় যেগুলো রয়েছে বিদেহলয়ীতে, আর প্রকৃতিলয়ীতে আপনার যে অহংকার বা মহৎ, এই যে বিষয় প্রকৃতি, এই যে বিষয়গুলো রয়েছে আধ্যাত্মিক সূক্ষ্ম বিষয়, সেই সমস্ত বিষয়ে যোগ সাধনাকেই বলা হয়ে যাচ্ছে প্রকৃতিলয়ী। ঠিক আছে, প্রকৃতি কথাটা মনে রাখলেই হবে। আর উপায় প্রত্যয় যোগে কি হচ্ছে, যে যখন কোনো একজন ব্যক্তি এই সমস্ত স্টেপ অতিক্রম করে চলে এসেছে এবং স্টেপ অতিক্রম করার পরে সে যখন এতে তৃপ্ত হয়নি, যে আমার এই পর্যন্ত আমি এখনো সত্যের সন্ধান পাইনি বা আমি এখানে তৃপ্ত নই, সে আরও জ্ঞান লাভের তার ইচ্ছা, ঠিক আছে, আরও আমার আত্মাতে বিলীন হয়ে যাওয়ার ইচ্ছা, যখন কোনো বিষয়বস্তু মানে ধ্যেয় বিষয় তার মধ্যে থাকবেই না বা নিজেকে আলাদা রূপে প্রকাশ করার জায়গা থাকবে না, সেই স্তরে যখন সে উপনীত হয় তখন শুরু হয় উপায় প্রত্যয় যোগ। এবং সেই স্তরে যিনি যোগ সাধনা করেন তাকেই বলা হচ্ছে উপায় প্রত্যয় যোগী। ওকে, এবং এটি কিন্তু আপনার ধীরে ধীরে এই যোগের মাধ্যমে আপনার অসম্পর্কগত সমাধির একটা রাস্তা কিন্তু তৈরি হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এইবার আমরা যেটা আলোচনা করছিলাম যে সম্পর্কগত সমাধিটা বললাম। অসম্পর্কগত সমাধি কি? আগেও আমি বললাম, আবারও বলছি, অসম্পর্কগত সমাধিতে প্রথমত কোনো রকমের বিষয় আকার বৃত্তি থাকে না, যেটা নিরুদ্ধের ক্ষেত্রে হয়। এবং এখানে ধ্যান কর্তা সে কিন্তু যে বিষয়টাই ধ্যান করছে সেটিকে আলাদাভাবে মনে করে না। এখানে ধ্যান কর্তা এবং ধ্যেয় বিষয়
এগুলো একত্রিত হয়ে যায়, একই বিষয়ে লীন হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এখানে বিশেষভাবে আলাদা করে কোনো জ্ঞাত বিষয় থাকে না, এখানে সমস্ত কিছুই এক হয়ে যায় এবং সেটার জন্য প্রয়োজন কিন্তু আপনার অভ্যাস এবং বৈরাগ্য। এই দুই পদ্ধতির মাধ্যমে ধীরে ধীরে চিত্তশুদ্ধি হলে কিন্তু একজন যোগী সে কিন্তু সম্প্রজ্ঞাত সমাধির সে উন্নীত হয় এবং ধীরে ধীরে সে কিন্তু বিবেক জ্ঞানের মাধ্যমে তার কিন্তু দুঃখ মুক্তি সম্ভব হয়। তো এই ছিল মোটামুটি সমাধির স্টেপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে জিজ্ঞেস করতে পারেন। এইবার অষ্টাঙ্গ যোগ নিয়ে আমরা আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট আমাদের যে আপনার যোগ দর্শনের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমরা জানি অষ্ট যোগাঙ্গ, যেখানে যোগ সাধনার বিভিন্ন অঙ্গগুলোর কথা বলা হয়েছে। কারণ বিবেক জ্ঞান যেটা যোগ দর্শন বা সাংখ্য দর্শনে বলা হচ্ছে বিবেক জ্ঞানের মাধ্যমেই মোক্ষ লাভ সম্ভব। সেই বিবেক জ্ঞান লাভ করতে গেলে প্রয়োজন হচ্ছে চিত্তকে শুদ্ধ করা, অর্থাৎ চিত্ত থেকে সম্পূর্ণরূপে বৃত্তিগুলো আপনার নিরুদ্ধ করা বা বৃত্তিগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করা। এর জন্য চিত্তশুদ্ধির প্রয়োজন। এই চিত্তশুদ্ধি কখন হবে? চিত্তশুদ্ধির জন্য আপনাকে বৈরাগ্য পালন করতে হবে। কোনো বিষয় থেকে আপনাকে ধীরে ধীরে বাহ্য বিষয় থেকে আপনাকে দূরে সরে আসতে হবে এবং সেটা একদিনে সম্ভব নয়। সেটা করতে গেলে আপনাকে একটা দীর্ঘমেয়াদী অভ্যাসের প্রয়োজন। ধীরে 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 আপনারা কিন্তু উন্নীত হবেন। বিষয়বস্তু আমাদের প্রাত্যহিক জীবনের মতোই। আমি যদি আজকেই আমি প্রচণ্ড হেলদি ব্যক্তি বা আমার শরীরে চর্বিতে ভর্তি, আমি যদি একদিন গিয়েই জিমে গেলাম আমার শরীর ফিট হয়ে গেল, এটা তো সম্ভব হয় না। তো সুতরাং সেটাও ঠিক যেমন সেটারও একটা নির্দিষ্ট স্টেপ আছে। ধীরে 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 আস্তে আস্তে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর পর কিন্তু আস্তে আস্তে শরীর একদম টোটাল চেঞ্জ হয়ে যায়। এটাও ঠিক সেই রকম, অর্থাৎ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারাই কিন্তু আস্তে আস্তে চিত্তশুদ্ধির মাধ্যমে বিবেকজ্ঞান অর্জন সম্ভব। এবং সেই জন্যই বলা হয় তার জন্য আমাদের অষ্ট যোগাঙ্গ অর্থাৎ যোগ সাধনার প্রয়োজন। এবং সেই যোগ সাধনাকে আপনার 8টি অঙ্গের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেগুলো কি কি? সেগুলো প্রথমে আমরা জানি যম। এই যম যেটাকে বলা হচ্ছে সেটাকে 5টি ভাগে ভাগ করা হচ্ছে। আপনারা সকলেই জানেন যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এগুলো আমরা খুব ছোট থেকে পড়ে আসছি। আমরা জৈন দর্শনেও পড়েছি মহাব্রততার ক্ষেত্রে। সেই জিনিসটা এখানে কিন্তু যম বলা হচ্ছে। এবং অহিংসা, এগুলোর মানে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। অহিংসা, সত্য, অস্তেয়। অস্তেয় মানে হচ্ছে চৌর্যবৃত্তি না করা। ব্রহ্মচর্য মানে জননেন্দ্রিয় বা যে তাকে সংযত রাখা, কাম সাধনা থেকে নিজেকে বিরত রাখা। এবং একই সঙ্গে আপনার অপরিগ্রহ অর্থাৎ অপরের দ্রব্যকে আমি ততটুকুই গ্রহণ করব যতটুকু আমার প্রয়োজন, এটাকে হচ্ছে অপরিগ্রহ। তারপরে আপনার নিয়মের ক্ষেত্রে এটাকে 5টাকে বলা হয় শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান। শৌচ মানে হচ্ছে সুচিতা, এখানে দৈহিক সুচিতা এবং মানসিক, অর্থাৎ যোগ সাধনার জন্য আপনার দেহ যেমন শুদ্ধ পরিষ্কার রাখতে হবে স্নানের মাধ্যমে, ঠিক আছে, যেমন মনকেও আপনাকে পরিষ্কার রাখতে হবে। অর্থাৎ এখানে মানসিক সুচিতার কথাও কিন্তু বলা হয়েছে, শুধুমাত্র দৈহিক সুচিতা নয়। অর্থাৎ কুচিন্তা বর্জন বা মানসিক বিভিন্ন রকমের যে সমস্ত দুশ্চিন্তা, যেগুলো কুভাবনা, এগুলোকে কিন্তু বর্জন করতে হবে। শৌচ। সন্তোষ মানে হচ্ছে আপনার স্বল্পে তুষ্টি, অর্থাৎ অল্পতে আপনাকে কিন্তু তুষ্ট হতে হবে, যে আমার প্রচুর দরকার এমন নয়। স্বল্প আহার, স্বল্প নিদ্রা, স্বল্পের মাধ্যমে আপনাকে তুষ্ট হতে হবে। এরপর আসছে তপ। তপ মানে তপস্যা করা বিভিন্ন, এগুলো তো একদিনে সম্ভব না। এর জন্য আপনাকে আচার অনুষ্ঠান পালন করতে হবে, আপনাকে ধীরে ধীরে কিন্তু এগুলোকে প্র্যাকটিস করতে হবে, তপস্যা করতে হবে। এইভাবে তপ বলা হচ্ছে। এবং একই সঙ্গে স্বাধ্যায় যেটা বলা হয় সেটা হচ্ছে আপনার শাস্ত্র, ধর্মশাস্ত্র অধ্যয়ন বা তার যথাযথ জ্ঞান। এখানে ধর্মশাস্ত্র অধ্যয়নের মাধ্যমে আমরা জানি আমাদের মানসিক বিভিন্ন রকমের সুচিতা কিন্তু তৈরি হয়। আর হচ্ছে আপনার ঈশ্বর প্রণিধান, মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আগের দিনও আলোচনা করছিলাম যে ঈশ্বরের সর্বকর্ম সমর্পণ বা নিরন্তর ঈশ্বরের ধ্যান বা ঈশ্বরের চিন্তা করা, ঠিক আছে। এবং এর আগের দিন আমি বলেছিলাম যে মহর্ষি পতঞ্জলি ঈশ্বর প্রণিধানের মাধ্যমেই প্রথম ঈশ্বরের বক্তব্য তিনি উত্থাপন করেছেন তার যোগসূত্রে। তো এই যে ঈশ্বর প্রণিধান অর্থাৎ সর্বকর্মকে ঈশ্বরে সমর্পণ করা, ঠিক আছে, বা নিরন্তর ঈশ্বরের ধ্যান বা চিন্তা,
এটাকেই বলা হচ্ছে আপনার ঈশ্বর প্রণিধান। এরপরে যদি আমরা আসি আসন, আসন মানে হচ্ছে ওদের বলা হয় স্থির, কি একটা বলে ওদেরকে, একটা স্থির সুখামা, হ্যাঁ, অর্থাৎ স্থির এবং সুখজনক উপবেশন। আসন মানে হচ্ছে স্থির এবং সুখজনক, অর্থাৎ আসনের মাধ্যমে আপনার মধ্যে চঞ্চলতা আসবে না এবং সেটা যেন সুখকর হয়, এমন আসন করছেন বা এমন ভাবে আপনি উপবেশন বা বসছেন সেটা খুব আপনার চাঞ্চল্যকর বা ছটফট করছেন এমন নয়, ঠিক আছে, সেটা সুখকর হবে এবং আপনার সেটা স্থির হবে। এবং সেই বিষয়ে যোগ দর্শনে বিভিন্ন রকম আসনের কথা উল্লেখ করা আছে, অনেক যোগ আসন আছে, পদ্মাসন, বজ্রাসন, হ্যাঁ, ভুজঙ্গাসন, অনেক রকম আসন আছে, তো এগুলো আর বলছি না। তো আসন। প্রাণায়াম, মোস্ট ইম্পর্টেন্ট প্রাণায়াম। প্রাণায়াম মানে হচ্ছে আপনার যে নিঃশ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম, সেটাকে প্রাণায়াম বলা হচ্ছে। এই প্রাণায়ামকে কিন্তু আমরা জানি তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, পূরক, রেচক আর কুম্ভক। পূরক, রেচক আর কুম্ভক, তাই না? তো কি পূরক হচ্ছে শ্বাস গ্রহণ করে কিছুক্ষণ শ্বাস ধরে রাখা, দ্যাট ইজ পূরক, ঠিক আছে, সেই জন্য এটাকে আপনার অভ্যন্তর বৃত্তি বলা হয়। অভ্যন্তর বৃত্তি মনে রাখবেন, পূরককে বলা হচ্ছে অভ্যন্তর বৃত্তি। আর রেচক, রেচক হচ্ছে শ্বাস ছাড়ার পরে, হ্যাঁ, মানে ত্যাগ করার পর কিছুক্ষণ সেটাকে আর শ্বাস গ্রহণ না করা বা স্থির থাকা, এটা হচ্ছে রেচক। রেচককে বলা হয় বাহ্য বৃত্তি, ঠিক আছে। আর কুম্ভক জিনিসটা কি? কুম্ভক জিনিসটা হচ্ছে শ্বাস গ্রহণ এবং শ্বাস বর্জন কোনো রকম নাই করে স্থিরভাবে উপবেশন করা। এই কুম্ভক স্তরটি খুব সহজ নয়, এটি কিন্তু একটু জটিল স্তর। এখানে শ্বাস গ্রহণও করব না, শ্বাস ত্যাগও করব না, এরকম একটা সিচুয়েশনে আপনাকে কিন্তু থাকতে হবে। এটাকেই বলা হচ্ছে কুম্ভক স্তর, মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। এবং এই কুম্ভকের পরেও একটা চতুর্থ প্রাণায়াম বলে একটা বিষয় আছে, যোগ দর্শনে বলা হচ্ছে চতুর্থ প্রাণায়াম। সেটা কি? কুম্ভকের স্তরেরও উচ্চতর স্তর, মানে কুম্ভক যখন একদম উচ্চ স্তরে যায় তখন সেটাকে বলে চতুর্থ প্রাণায়াম। তো এই জিনিসটা একটু আপনারা নোট ডাউন করে নেবেন, গোবিন্দচরণ ঘোষের বইয়ে কিন্তু এই পাঠটি রয়েছে। তো যাই হোক, তাহলে পূরক হচ্ছে আপনার শ্বাস গ্রহণ করে ধরে রাখা, রেচক হচ্ছে আপনার শ্বাস ত্যাগ করে আর শ্বাস গ্রহণ না করা কিছুক্ষণ, আর কুম্ভক হচ্ছে আপনার শ্বাস গ্রহণও করবো না শ্বাস ত্যাগও করবো না, এরকম একটা সিচুয়েশন। ওকে, এইবার আমরা আলোচনা করব এদের যে একটা টাইম বা একটা অনুপাত বলা হচ্ছে, ঠিক আছে, এইটা জিনিসটা মনে রাখবেন। এদের অনুপাতটা বলা হচ্ছে 1:4:2, 1:4:2। এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ পূরক হচ্ছে যদি একবার হয়, রেচক আপনাকে 4 বার করতে, সরি কুম্ভক, এটাকে এইভাবে যদি আমি লিখি তাহলে পূরক হচ্ছে 1, রেচক হচ্ছে আপনার 2 আর কুম্ভক হচ্ছে 4। এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে। অর্থাৎ পূরক যদি একবার হয়, রেচক হবে 2 বার এবং কুম্ভক হবে 4 বার। অর্থাৎ এইভাবে যদি লেখা হয় পূরক, রেচক আর কুম্ভক, তাহলে সেক্ষেত্রে অনুপাত হবে 1:2:4, ঠিক আছে। খুব মানে চরম মাত্রায় কঠিন যদি প্রশ্ন আসে তবে এইগুলো থাকবে, ঠিক আছে, বা ঘুরিয়ে দেওয়ার জায়গা কিন্তু হতে পারে। ওকে, এবার আমরা আসবো প্রত্যাহার। প্রত্যাহার জিনিসটা কি? বলছি স্যার, হ্যাঁ হ্যালো, বলুন। বলছি এখানে কুম্ভকটা দীপক কুমার বাগচির বইয়ে চতুর্থ রয়েছে, প্রাণায়ামের ঘৃত কথাটা কি বায়ু বললেন একবার বলুন। দেহের মধ্যে ধরে রেখে চতুর্থ প্রাণায়াম। সমগ্র শরীরকে বায়ুপূর্ণ করাকে বলা হয় স্তম্ভবৃত্তি বা কুম্ভক। হ্যাঁ, কুম্ভকের অপর নাম স্তম্ভবৃত্তি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে বলা হয়েছে যে ঘৃত বায়ুকে দেহের মধ্যে ধরে রেখে সমগ্র শরীরকে বায়ুপূর্ণ করাকে বলা হয় স্তম্ভবৃত্তি বা কুম্ভক। হ্যাঁ, তাই এখানে মানে আপনার বলাটার সঙ্গে মনে হচ্ছে একটু অন্যরকম মনে হচ্ছে। অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, মানে আমি বলছি আপনার দীপক কুমার বাগচির বই থেকে। এখন সব বই ধরে ধরে বলা খুব মুশকিল, হ্যাঁ, কোন বই কি লেখা আছে আমারও সব বই দেখা হয়নি। তবে আমি যেটুকু জানি সেটা হচ্ছে আপনার অবশ্যই বায়ু পূর্ণর ব্যাপারটা রয়েছে কুম্ভক স্তরে। কুম্ভক স্তর হচ্ছে এমন একটা স্তর যাকে মানে স্থির থাকা, স্তম্ভের মতো থাকা, আর এটাকে স্তম্ভবৃত্তি বলা হয়, এটা আমরা বলতে ভুলে গিয়েছি। তো একটা হচ্ছে বাহ্য বৃত্তি, একটা অভ্যন্তর বৃত্তি আর স্তম্ভবৃত্তি। এখানে যখন আপনি
কোনো একটি কোনো যে পরিস্থিতিতে শ্বাস গ্রহণ করে তাকে ধরে রাখছেন সেটা হচ্ছে পূরক, অর্থাৎ শ্বাস বাইরে থেকে আপনি অভ্যন্তরে প্রবেশ করাচ্ছেন, দ্যাট ইজ পূরক বা অভ্যন্তর বৃত্তি। যখন শ্বাস গ্রহণ করার পরে যখন আপনি শ্বাস ত্যাগ করছেন এবং কিছুক্ষণ ধরে শ্বাস গ্রহণ করছেন না আর, তখন সেটাকে বলা হচ্ছে আপনার রেচক বা আপনার বাহ্য বৃত্তি, অর্থাৎ বার করে দিচ্ছেন। আর দীপক বাবুর ভাই কি বললেন, ওটা কি লেখা আছে? গৃহীত বায়ু দেহের মধ্যে ধরে রেখে সমগ্র শরীরকে বায়ুপূর্ণ করাকে বলা হয় স্তম্ভবৃত্তি বা কুম্ভক। গৃহীত বায়ু দ্বারা শরীরের সমস্ত অবয়বে বায়ু সঞ্চারিত হয়ে বায়ুপূর্ণ হয়। ম্যাডাম আর একবার রিকোয়েস্ট করছি একটু বলার জন্য। গৃহীত বায়ু মানে যে বায়ুটা আমি ভিতরে গেল, গৃহীত রেচক ও হচ্ছে পূরক দেহের কিছুকাল মধ্যে অভ্যাস ধরে করে রেখে তাদের সাহায্য ছাড়াই সমগ্র শরীরকে বায়ুপূর্ণ বায়ুপূর্ণ করার নাম করাকে স্তম্ভবৃত্তি। বলে স্তম্ভবৃত্তি বা কুম্ভক। খুব সহজ আছে, না বোঝার কিচ্ছু নেই। বিষয়টা এরকম হ্যাঁ, বলা হচ্ছে মানে- মানে যে পূরক অবস্থাতে যখন আপনার বায়ু গ্রহণ করেছিলেন সেই বায়ুটাকে যে ধরে রাখা এবং বায়ু বিভিন্ন কোষে সেই বায়ুটাকে পূর্ণ করা, এটাকেই বলা হচ্ছে স্তম্ভবৃত্তি। ঠিক আছে? সম্ভবত আমি এটার নাম কি, সমরেন্দ্র স্যারের বই থেকে এরকম একটা কোথাও দেখেছিলাম। স্তম্ভবৃত্তি কোথায় গেল? কুম্ভক বলছে শ্বাস গ্রহণ না করে বা প্রশ্বাস ত্যাগ না করে কিছুক্ষণ স্থিরভাবে অবস্থান করাকে বলে কুম্ভক। এরকম পরিষ্কার লেখা আছে। তবে এখানে যেটা, হ্যাঁ, তো এখন হচ্ছে কুম্ভকটি অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে যে শ্বাস গ্রহণ না করে বা শ্বাস ত্যাগ না করে, এরকম একটা সিচুয়েশন তো সম্ভব নয়। মানে আপনি শ্বাস গ্রহণও করছেন না, শ্বাস ত্যাগও করছেন না, এটা কিভাবে সম্ভব? মানে শ্বাস ত্যাগ করলেন হয়, তারপরে আপনি স্থির আছেন, দ্যাট ইজ রেচক। শ্বাস গ্রহণ করে স্থির আছেন, দ্যাট ইজ কুম্ভক। এই দুটোর মধ্যবর্তী যে সময় যেখানে বলা হচ্ছে আপনার গৃহীত বায়ু দ্বারা শরীরের সমস্ত অবয়বে বায়ু সঞ্চারিত হয়ে বায়ুপূর্ণ হয়। একটু দাঁড়ান তো। একই মানে এইখানেও যেটা লেখা আছে ওখানেও সেই একই লেখাই আছে, তো মানেটা তো একই দাঁড়াচ্ছে। বলছে এই বৃত্তিতে পূরক হতে গৃহীত বায়ু দ্বারা শরীরের সমস্ত অবয়বে বায়ু সঞ্চারিত হয়ে বায়ুপূর্ণ হয়। এটা গোবিন্দচরণ স্যারের বই লেখা আছে। আসলে গোবিন্দচরণ এবং দীপক কুমার বাগচির বই একই পাবলিকেশনে, তাই কথাগুলো প্রায় সেম সেম। আপনারা একটু যদি হ্যাঁ, মিলিয়ে same দেখেন, এই একই কথা, একটু কোথাও একটু বেশি তথ্য দিয়েছে, কোথাও একটু কম তথ্য দেওয়া আছে। তো যাই হোক, এখানে বলতে চাচ্ছে যে পূরকের মাধ্যমে যে বায়ু আমি গ্রহণ করলাম সেটাকেই বিভিন্ন কোষে বা বিভিন্ন অবয়বে পৌঁছে দিয়ে কিছুক্ষণ স্থির থাকা। ঠিক আছে? তবে এত চাপে যাবেন না, যেটা সমরেন্দ্রবাবুর বইতে দেওয়া আছে সেটাকে একটু গ্রহণ করুন। কারণ এই যে ব্যাখ্যাটা এখানে রয়েছে হয়তো ঠিক রয়েছে, বাট এই এরূপ বৃত্তিতে পূরক হতে গৃহীত বায়ু দ্বারা শরীরের সমস্ত বায়ু, ও কিছুই না, একই আছে, মানেটা একই দাঁড়াচ্ছে। বিষয়টা অ্যাকচুয়ালি খুবই সহজ। যে যখন আমি বায়ু গ্রহণ করছি এবং বায়ুটা স্থিরভাবে ধরে রেখেছি, তখন কি হচ্ছে, বায়ুর ওই গৃহীত বায়ু শরীরের বিভিন্ন অংশে গিয়ে সেগুলোকে বায়ুপূর্ণ করে রাখার চেষ্টা করছে। ওকে? এবং সেই বায়ুটার যে মানে স্থিরভাবে ধরে রেখেছেন, এই বায়ুটাকে গ্রহণ করাকে বলা হচ্ছে আপনার পূরক। এবং সেই গ্রহণ করার পর যে বায়ু বিভিন্ন রকম অবয়বে চলে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে আপনার আপনার কুম্ভক বা স্তম্ভবৃত্তি। ঠিক আছে? এই জায়গাটা খুব যে গুরুত্বপূর্ণ এমন নয়, বা খুব ডিটেলসে আসবে না, তো একটু জেনে রাখা তো অবশ্যই দরকার, কারণ আমরা জানি না কোশ্চেন কিভাবে হতে পারে। তো পূরক, রেচক, কুম্ভক, এই জিনিসটা একটু মনে রাখবেন। আর কুম্ভকটা তো বলেই দিলাম, কুম্ভকের আরও একটি স্তর রয়েছে যেটা সর্বোচ্চ স্তর, সেটাকে বলা হচ্ছে আপনার রেচক, চতুর্থ প্রাণায়াম। এবং এর যে অনুপাতটা অবশ্যই এইভাবে হবে 2-4, 1-2-4। ঠিক আছে? অর্থাৎ এখানে যে জিনিসটা বলা রয়েছে সেটা হচ্ছে 4 বার মন্ত্র জপে যদি পূরক করা হয় তবে 16 বার মন্ত্র জপে কুম্ভক এবং 8 বার মন্ত্র জপে রেচক করতে হয়। ঠিক আছে? অর্থাৎ এখানে পূরক যদি একবার করা হয়, রেচক আপনাকে 2 বার করতে হবে এবং কুম্ভক আপনাকে 4 বার করতে হবে। এইভাবে চলবে। নেক্সট, প্রত্যাহার। প্রকৃতপক্ষে আমি একটা জিনিস আপনাদের বলি, এইগুলো অত ডিটেলে পরীক্ষার জন্য একেবারেই প্রয়োজন নেই।
একেবারেই প্রয়োজন নেই। তবু ক্লাস সাপেক্ষে হয়তো আলোচনা করছি, কিন্তু একদমই প্রয়োজন নেই। শুধু অষ্টযোগাঙ্গর কী কী নাম, তার কয়টা বিভাগ আছে, দ্যাটস এনাফ ফর এসএসসি। এবার অবশ্যই আমরা কেন রিস্ক নেব, আমাদের অবশ্যই একটু খুঁটিয়ে পড়তে হবে, কিন্তু এই এত খুঁটিয়ে পড়তে গেলে অন্যান্য বিষয় আর হবে না। তবু যতটা পারা যায় সম্ভব আমাদের প্রত্যেকটা বিষয়কেই দেখতে হবে, যদি আমাদের সেটা ক্যাপাবিলিটি থাকে তো, ঠিক আছে। তো এই যে ক্লাসের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে আপনারা যে জায়গাগুলো পাচ্ছেন নতুন, সেগুলো অবশ্যই একটু আন্ডারলাইন বা একটু আপনার হাইলাইট করে রাখুন, পরে এক ঝলক দেখলেই মনে পড়ে যাবে। নেক্সট, প্রত্যাহার। প্রত্যাহার মানে কি? প্রত্যাহার মানে হচ্ছে আপনাকে কোনো কিছু থেকে উইথড্র করে নেওয়া, ঠিক আছে। এখানে বলা হচ্ছে ইন্দ্রিয়গুলোকে বাহ্য বিষয় থেকে বিযুক্ত করা, অর্থাৎ আপনার যে এখনো পর্যন্ত যেগুলো আমরা দেখছিলাম সেগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই বাহ্য বিষয়ের সঙ্গে যোগ রয়েছে, এবং প্রত্যাহারের মাধ্যমে ইন্দ্রিয় থেকে, এই বাহ্য বিষয় থেকে ইন্দ্রিয়কে বিযুক্ত করা, অর্থাৎ কোনো একটি ইন্দ্রিয় কোনো একটা পার্টিকুলার বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে, প্রত্যাহারের মাধ্যমে কি করা হয়, সেইগুলো চেষ্টা করা হয় যে সেই ইন্দ্রিয়কে পার্টিকুলার বিষয় থেকে প্রত্যাহার করে নেওয়া বা বিযুক্ত করা, ঠিক আছে। এই যে পাঁচটা আমরা আলোচনা করলাম, এটাকে বলে বহিরঙ্গ সাধন, আর বাকি যে তিনটা আছে সেটা অন্তরঙ্গ, কারণ এইগুলো প্রত্যেকটাই বাহ্য বিষয় সম্পর্কে আলোচিত হয়। তাই বহির অঙ্গ আর এটা অন্তরঙ্গ। ধারণা, ধ্যান এবং সমাধি, এই তিনটাকে একত্রে সংযমও বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সংযম, ঠিক আছে। এই ফ্যাকচুয়াল কোশ্চেনগুলো অবশ্যই একটু মাথায় রাখবেন। এখন হচ্ছে ধারণা জিনিসটা কি, অর্থাৎ এতদূর পর্যন্ত আমাদের কিন্তু ইন্দ্রিয় বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল। ধারণাতে এসে কোনো একটি পার্টিকুলার বিষয়ে বা ধ্যেয় বিষয়ে চিত্তকে নিবিষ্ট করা, ঠিক আছে। অর্থাৎ কোনো একটি বিষয়ে ধীরে ধীরে আপনাকে কিন্তু সেই বিষয়েই নিজেকে, চিত্তকে সেটার সঙ্গে কানেক্ট করা বা তার সঙ্গে নিবিষ্ট হওয়া, সেটাকে বলা হচ্ছে ধারণা, অর্থাৎ ধ্যেয় বস্তুতে চিত্তের নিবেশ, দ্যাট ইজ ধারণা। ধ্যান কি? ধ্যান হচ্ছে ধারণার আরো উন্নত স্তর। ধারণা যখন ধীরে ধীরে আরো উন্নতি লাভ করে সেটাকেই বলা হচ্ছে ধ্যান, ওকে। এবং ধ্যান যখন আরো মানে সর্বোচ্চ স্তরে যায় তখন হয়ে যায় সেটা সমাধি, ঠিক আছে। তাহলে এই তিনটে ইন্টার রিলেটেড। ধারণা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বা ধ্যেয় বিষয়ে চিত্তকে নিবেশ করা, এবং ধ্যান হচ্ছে সেই যে পার্টিকুলার বিষয়টিকে আপনি নিবিষ্ট করছেন সেই বিষয়ে গভীর মানে চিন্তা ভাবনা বা ধ্যান। আর এই ধ্যান যখন, ধ্যানের মাধ্যমে যখন বিষয়াকার বৃত্তি বা ব্যক্তি আলাদাভাবে থাকে না, এই যে একত্রিত হয়ে যায়, সেটা হচ্ছে সমাধি। সমাধির তো আপনি বললামই দুই রকমভাবে ভাগ করা হচ্ছে, অর্থাৎ ধারণার থেকে ব্যাপকতার হচ্ছে ধ্যান, এবং ধ্যানের থেকে ব্যাপকতার হচ্ছে সমাধি। ধারণার চরমতম স্তর হচ্ছে ধ্যান, এবং ধ্যানের চরমতম স্তর হচ্ছে সমাধি, ঠিক আছে। এই তিনটে অন্তরঙ্গ সাধন আর এই তিনটে বহিরঙ্গ সাধন, এই তিনটাকে সংযম বলা হয়, ওকে। বুঝতে পেরেছেন স্যার? বলুন। বলছি প্রত্যাহারে তো বললেন যে বিষয় থেকে প্রত্যাহার, মানে ইন্দ্রিয়কে বিষয় থেকে উইথড্র করে নিলেন, তারপরে ধ্যানে আবার বিষয় কি করে আসছে? ধ্যানে হচ্ছে আপনার কোনো একটা পার্টিকুলার বিষয়। ধ্যান মানে কি? ধ্যান যখন আপনি করবেন, হ্যাঁ, ধারণা যখন করছেন, তখন কোনো একটি বিষয়ে ইন্দ্রিয়গুলো যখন বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে, ঠিক আছে। আমরা কি করি, আমাদের চিত্তের মাধ্যমে যখন বিষয়াকার বৃত্তি হয় তখন আমরা আমাদের চঞ্চল মন বিভিন্ন রকম বিষয়ে আমাদের নিবিষ্ট হওয়ার চেষ্টা করে বা হয়ে যায়, যেহেতু আমাদের চিত্ত তখন চঞ্চল থাকে। কিন্তু প্রত্যাহারের মাধ্যমে ইন্দ্রিয়গুলিতে, মানে বাহ্য বিষয় থেকে ইন্দ্রিয়কে আস্তে আস্তে, ইন্দ্রিয়কে বাহ্য বিষয় থেকে সরিয়ে নিয়ে আসা, বিযুক্ত করা। আর ধারণাতে কোনো একটি পার্টিকুলার বিষয়, সমগ্র বিষয় নয়, কোনো একটি পার্টিকুলার বিষয়ে আপনাকে কিন্তু নিবিষ্ট হতে হবে। ধ্যানের ক্ষেত্রে কোনো একটা প্রথম দিকে হয়তো ঈশ্বরের চিন্তা করবেন বা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের চিন্তা করবেন। আমরা যখন এখনই যদি আমরা ধ্যান করতে বসি, আমাদের হাজার রকমের চিন্তা আপনার মাথায় চলে আসবে, ঠিক আছে। আপনি যদি চোখ বন্ধ হয়ে কিছুক্ষণ ধ্যান করেন, ঠিক আছে, বহু চিন্তা, মানে এমন কোনো চিন্তা নেই যে আসবে না, আপনার ধ্যানই হবে না।
কিন্তু সেইটাকেই কি বলা হচ্ছে, সেই যে ধ্যানের বিষয়, সেই একটা বিষয়েই চিত্তকে নিবিষ্ট থাকতে হবে, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে ধারণা। ইন্দ্রিয় যে বাহ্য জগতের বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে, প্রত্যাহারের মাধ্যমে সেইগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা, এবং ধারণাতে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে আপনার চিত্তকে অ্যাটাচ করা। বুঝতে পেরেছেন? ওকে, নেক্সট। এইবার আমরা আলোচনা করব, তাহলে এটা হয়ে গেল আমাদের আলোচনা আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে যোগ বিভূতি বা যোগ সাধনালব্ধ অলৌকিক শক্তি। অর্থাৎ যারা যোগ সাধনা করেন এবং যোগ সাধনার মাধ্যমে সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারেন না। সর্বোচ্চ স্তর মানে কি? সর্বোচ্চ স্তর মানে হচ্ছে যে প্রকৃতি পুরুষের ভেদ জ্ঞান, এটাই হচ্ছে আপনার বিবেক জ্ঞান। এই বিবেক জ্ঞান যার মাধ্যমে মুক্তি লাভ সম্ভব, সেই মুক্তি লাভ বা বিবেক জ্ঞানের মাধ্যমে প্রকৃত সত্যে যখন তারা পৌঁছতে পারেন না, তার আগেই যখন হাল ছেড়ে দেন, তখন তারা এই যোগ সাধনা ফলে বা যোগ সাধনালব্ধ অবস্থাতে বেশ কিছু অলৌকিক শক্তির অধিকারী হন। সেটাকেই বলা হচ্ছে বিভূতি, ঠিক আছে, বা ঐশ্বর্যও একে বলা হয়, ঠিক আছে। তো এই যে যোগ বিভূতি, যোগ সাধনার ফলে যে বিভূতিগুলো বা যোগ সাধনালব্ধ অলৌকিক শক্তি আছে, সেগুলো কিন্তু বেশ কিছু হয়ে থাকে। যেমন এখানে কিছু নাম লেখা আছে: অনিমা, লঘিমা, মহিমা, প্রাকাম্য, ঈশিত্ব, বশিত্ব, আরও বিভিন্ন রকম আছে। তো আমি বইয়ে এই এতগুলোই পেলাম। অনিমা, অনিমা জিনিসটা কি? অর্থাৎ যোগ সাধনার ফলে আমরা ছোটবেলাতে শক্তিমান বলে একটা সিরিয়াল হতো, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি তো খুবই দেখতাম। শক্তিমানে কি করা হতো? শক্তিমান খুব নিজেকে মহৎ একটা শরীর থেকে আস্তে আস্তে কিন্তু ছোট করে ফেলা। অর্থাৎ আমাদের শরীরকে যখন আমরা অনুপরিমাণ করে ফেলি, খুব ছোট করে ফেলে, তখন যে সাধনার মাধ্যমে হয় সেটাকে বলা হচ্ছে অনিমা। এই যোগ সাধনার মাধ্যমে অনিমা নামক শক্তি, অর্থাৎ ব্যক্তি বা যোগী নিজের শরীরকে ক্ষুদ্র করে ফেলে, অণু করে ফেলে, এই অণু থেকে অনিমা, ঠিক আছে। লঘু, লঘু মানে হালকা, লঘিমা, অর্থাৎ যোগ সাধনালব্ধ অবস্থায় কোনো যোগী তার শরীরকে খুবই হালকা করে ফেলে, মানে একদম হাওয়ায় যেন বায়ুর সঙ্গে উঠতে পারে। সেই জন্য লঘিমা স্তরে বা লঘিমা লব্ধ অবস্থায় কোনো যোগী তার শরীরকে যে কোনো স্থানে কিন্তু নিয়ে যেতে পারবে, ঠিক আছে, যেহেতু তার শরীর খুবই হালকা। তারপরে আপনার মহিমা, মহিমা এখানে মহান মানে বিরাট, অর্থাৎ আমরা সেই শক্তিমানের কথা যদি আবার বলি যে সে ধীরে ধীরে আস্তে আস্তে বিরাট বড় হয়ে গেল, তার শরীর প্রকাণ্ড একটা শরীর তৈরি করলো। তো এগুলো যোগ সাধনার মাধ্যমে নাকি সম্ভব বলছেন। তা মহিমা, এটার মাধ্যমে শরীরকে মহৎ বিরাট করে তোলা। প্রাকাম্য, প্রাকাম্য মানে হচ্ছে কাম্য বস্তুর লাভ, অর্থাৎ আপনার যেটা ইচ্ছা, যোগী ইচ্ছা মতো নিজের বস্তুকে কিন্তু পেতে পারে, এটা হচ্ছে প্রাকাম্য, এই যোগ বিভূতি দ্বারা সম্ভব। ঈশিত্ব, ঈশিত্ব মানে হচ্ছে আপনার ইচ্ছে মতো কারোর ওপর প্রভুত্ব স্থাপন করা, ঠিক আছে, কাউকে বশ করা, ঠিক আছে, বশ করা তো বশিত্ব হয়ে যাবে। আর ঈশিত্ব হচ্ছে কারোর ওপর প্রভুত্ব স্থাপন করা। এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, দেখছিলাম, যে কোনো ব্যক্তির ওপর প্রভুত্ব স্থাপন করা, অর্থাৎ যোগ সাধনালব্ধ অভিজ্ঞতার মাধ্যমে আপনি মানে যে কোনো ব্যক্তি আপনার কথাই চলবে, এই ধরনের একটা যে বিষয়, সেটাকেই বলা হচ্ছে আপনার ঈশিত্ব। আর বশিত্ব মানে বশ করা, অর্থাৎ যোগ সাধনালব্ধ যে বিভূতি, সেই বিভূতির মাধ্যমে আপনি যে কোনো প্রাকাম্যটা একবার বলেন। কাম্য বিষয় লাভ করা। এই কাম্য এই শব্দ থেকে, অর্থাৎ কামনার বিষয়, কাম্য বস্তু, আপনি যেটা যখন চান সেটা পেতে পারেন। আমরা সেই সিনেমা দেখতাম আপনার সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন সম্ভবত, হ্যাঁ, তো সেখানে তারা সেই ভূতের রাজা দিল বর, সম্ভবত সেখানে ভূতের রাজা বর দিয়েছিল তিনখানা, তারা যেখানে খুশি যেতে পারবে, যা খুশি খেতে পারবে, হ্যাঁ, এরকম একটা কিছু ছিল। আর একটা 3 নম্বর কি বর ছিল মনে নাই। হ্যাঁ হচ্ছে আপনার ভূতের রাজা দিল বর, যেরকম বলছি, যেরাম যা কামনা, যখন খুশি যা খেতে চায়, যা চাই সেটাই পেয়ে যাবা। ঈশিত্ব মানে হচ্ছে কোনো কিছুর ওপর আপনার
প্রভুত্ব স্থাপন, অর্থাৎ আপনি কোনো একজনকে বললেন এটা করতে, সেটা করে দেবে। ঠিক আছে, আপনাকে বস মনে করা অ্যাকচুয়ালি। হ্যাঁ, ইউ আর দ্য বস, আপনি হচ্ছে সেরা, আপনি যা বলবেন সেটা কিন্তু কোনো একজন করতে বাধ্য। প্রভুত্ব স্থাপন করা কারোর ওপরে, আপনার মধ্যে প্রভু এই ব্যাপারটা চলে আসা। ঠিক আছে, অর্থাৎ আপনার কথার দ্বারা সে সেই কাজটি করতে বাধ্য হবে। আর বশিত্ব মানে বশ করা। স্যার অনিমাটা একবার বলবেন? কোনটা একবার বলবো বলুন? অনিমাটা কি বললেন স্যার? অনিমা মানে শরীরকে অনুপরিমাণ করা, অনিমা ছোট্ট করা। প্রথমেরটা। অনিমা মানে শরীরকে ছোট করে তোলা, একদম অনুপরিমাণ করে তোলা, খুব সূক্ষ্ম ছোট্ট করে তোলা শরীরকে। ঠিক আছে, লঘিমা মানে লঘু করা, অর্থাৎ হালকা করে দেওয়া শরীর, বায়ুর সঙ্গে যেন উড়ে চলে যেতে পারে। ঠিক আছে, মহিমা মানে বিরাট আকার তৈরি করা, পর্বতের মতো বা পাহাড়ের মতো বিরাট শরীরকে তৈরি করে দেওয়া। প্রাকাম্য মানে কাম্য বস্তু লাভ করা। ঈশিত্ব মানে কারোর উপর প্রভুত্ব স্থাপন করা। আর বশিত্ব মানে হচ্ছে বশ করা, অর্থাৎ আপনার নিজের ক্যালিতে আপনি যে কোনো একটা, এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে যে হিংস্র পশুকে বশ করে ফেলেন, বিষধর সাপকে আপনি মাথায় হাত বুলিয়ে বশ করে ফেলেন, মানে এরকম একটা ব্যাপার। তো এই সমস্ত বিভিন্ন রকম শক্তির কথা বলা আছে, যেগুলোর মাধ্যমে, যেগুলোকে যোগ বিভূতি বলা হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার মনে হয়েছে সব বইয়ে নেই যদিও, তো আসতে পারে পরীক্ষাতে। তো এই জিনিসগুলো একটু জেনে রাখবেন যে যারা যোগ বিভূতি কারা পায়, যারা যোগ সাধনার ফলে সেই চরম স্তরে বা বিবেক জ্ঞান লাভ করতে পারে না, তার আগেই যোগ সাধনা ছেড়ে দেয়, তারা কিন্তু এই যোগ বিভূতি, তারা সেটা কিন্তু ঐশ্বর্য বা যোগ বিভূতি সে লাভ করতে পারে। ঠিক আছে, তো এই মোটামুটি সিলেবাস আমাদের যোগ দর্শনের কমপ্লিট হলো। আপনারা যোগ দর্শনটা খুব ভালো করে পড়ুন, আমি নোটস দিয়ে দিয়েছি পূর্বেই, এবং এর ওপরে আমি এমসিকিউটা আজকে সম্ভবত পারবো না, আগামীকালকে আমি এর ওপরে, এমসিকিউটা অলরেডি রেডি হয়ে গেছে, সেটাকে একটু স্ট্রাকচার করে দিতে হবে। আসলে এইগুলো করতে গিয়ে টাইম লেগে যাচ্ছে, আমি যদি এমনি দিয়ে দিতাম তাহলে তো হয়ে যেত, কোনো অসুবিধা নেই, কিন্তু অনেকে সমস্যা দেখাচ্ছে। স্যার বিভূতিটা আরেকবার বলুন স্যার। হ্যাঁ বলুন। স্যার ওই যোগ সাধনের ওটা কি বললেন, মানে বলুন আর বলুন, স্যার বুঝলাম না। বিভূতিটা ফার্স্টে স্যার, যোগ বিভূতিটা একবার বলুন। যোগ বিভূতি কতবার বলবো? যোগ বিভূতি হচ্ছে যোগ সাধনার, যখন একজন যোগী যোগ সাধনা করেন কিন্তু তিনি সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারেন না, অসম্পগ্রত সমাধিতে যেতে পারেন না, তার পূর্বেই হাল ছেড়ে দেন বা বিবেক জ্ঞানের অধিকারী হন না, সম্পূর্ণ জ্ঞান লাভ করার পূর্বেই যখন তিনি যোগ সাধনা স্তম্ভ শেষ করেন, তখনই তার মধ্যে বেশ কিছু অলৌকিক শক্তির তার মধ্যে আবির্ভাব হয়। হ্যাঁ, মানে বিভিন্ন রকম লোভ লালসা আসে। ঠিক আছে, যার ফলে সে তার যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে সে বিচ্যুত হয়। তার লক্ষ্য কি? তার লক্ষ্য সম্যক জ্ঞানের অধিকারী হওয়া বা মোক্ষ লাভ করা বা আপনার নির্বাণ লাভ করা, দুঃখ থেকে আত্যন্তিক নিবৃত্তি, এই লক্ষ্যে সে চলছে। এবার তার সামনে বিভিন্ন রকম প্রলোভন আসছে যে এই দেখো তোমাকে আমি এই করে দেবো, বা আমি এইটা এই পর্যন্ত লাভ করে ফেলেছি। ঠিক আছে, অনেকে কি হয় না, আমাদের সময়কার যারা অনেক ভালো ভালো স্টুডেন্ট, আমরা তো খুবই কমার্স স্টুডেন্ট ছিলাম, পড়াশোনায় ভালো ছিলাম না, তো আমাদের সময় যারা খুব মানে ভালো বলতে নাম্বার ভালো পাওয়া স্টুডেন্ট, আর নাম্বার ভালো পেলে তো সমাজে তারা ভালো হয়, সে যত খারাপ কাজই করুক না কেন। তো যাই হোক, সেই নাম্বার ভালো পাওয়া যারা স্টুডেন্ট ছিলেন বা আমাদের আগেও, তারা বেশিরভাগই প্রাইমারিতে চাকরি করেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন বেশিরভাগ ভালো ভালো ছাত্রছাত্রী তারা প্রাইমারি শিক্ষক। আমি বলছি না যে এটা খারাপ, তবে অবশ্যই দৃষ্টিকোণ মানে যদি আমি সমতার বিচার করি, অবশ্যই প্রাইমারি টিচার অবশ্যই অনেকটা লোয়ার লেভেলের অধ্যাপকের থেকে। তো সেক্ষেত্রে কি হয়, সে ভালো রেজাল্ট করেছিল, তার কাছে একটা অপরচুনিটি এসছে, প্রাইমারি টিচার হয়ে গিয়েছে, সে আর জীবনে ডেভেলপ করতে পারেনি। পরবর্তী তার থেকে যারা একটু কাঁচা ছিল কিন্তু অন্যান্যদের থেকে ভালো, তারা হাই স্কুলে আছেন বা আপার প্রাইমারিতে আছেন বা মাধ্যমিক আছেন, তার থেকেও যারা ভালো বা মন্দ যাই হোক, তারা আরও চেষ্টা করে তারা আরও উচ্চস্তরে চলে গিয়েছে। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে। তো প্রথমে কি হয়েছিল, এই যে তাদের কাছে একটা প্রলোভন, এখানেও তাই হচ্ছে। অর্থাৎ তার লক্ষ্য ছিল যে সমাধি লাভ করা, মানে সম্যক জ্ঞান লাভ করা, সেটা তারা অর্জন করতে পারেনি, তার আগেই তারা বিভিন্ন প্রলোভনে পা দিয়ে এরকম জায়গায় চলে এসেছে। ঠিক আছে, তো এবার আপনারা যোগ শাস্ত্রটা ভালো করে পড়ুন। আমরা আগামীকালকে মীমাংসা দর্শনের উপর ক্লাস নেব। আমার ক্লাস আগামীকাল 7টা থেকে হবে
এবং ম্যাডামের যে ক্লাস সেটি কালকে সম্ভবত 11:30 11:30 থেকে ম্যাডামের লাইভ ক্লাস হবে। আপনারা অবশ্যই অ্যাটেন্ড থাকবেন। বিষয়বস্তু কি স্যার হবে? সকাল 11:30 হলে কি স্যার, করবো? হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো স্যার, হ্যাঁ দীপশিখা। বলছি বলছি 11:30। হ্যাঁ, বলছি যোগমতে বন্ধনটা আর একটু দুঃখটা বলে দেবেন। যোগমতে বন্ধন আর দুঃখ। যোগমত, হ্যাঁ হ্যাঁ, ওইটা কত প্রকার, ওইটা একটুখানি যদি যোগমতে ডিটেলস দুঃখ একটু 3 বলতে। প্রকার। যোগমতে 3 প্রকারের দুঃখ বলা হয়েছে। ত্রিতাপ বলা হয় ওদের। হ্যাঁ, ওই তাপ দুঃখ, পরিণাম দুঃখ, আর একটা কি দুঃখ আছে। ঠিক আছে, আমি ওটা আলোচনা করে দেবো অবশ্যই। আমার এটা এখানে রাখা হয়নি, ঠিক আছে, সেটা আমাকে দেখতে হবে। এই বই কি ছিল না নাকি এটা নেই, সেই জন্য আসেনি, বুঝলে। আমি করে দেবো অবশ্যই, ওটা ইম্পর্টেন্ট। ভেরি গুড, থ্যাংক ইউ ম্যাম। ওটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিক আছে স্যার বলছি যে আচ্ছা, স্যার। স্যার বলছি মাদ্রাসার বাকি প্রশ্নগুলো যদি স্যার প্র্যাকটিস করাতেন ভালো হতো। অবশ্যই মাদ্রাসার বাকি 40টা কোশ্চেন আছে, আমি সেটা অবশ্যই আপনাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। থ্যাংক ইউ স্যার। বলুন, আর কেউ কিছু বলছেন? স্যার একটা কোশ্চেন ছিল, স্যার একটু বলে দেন। স্যার হ্যাঁ বলুন। ওই জৈন দর্শন যে বলছি আগের দিন যে আপনি জীবের বন্ধনের অস্তিত্ব কারণ সাধক কি? যুক্তিটা আশ্রয় আর বলেছিলেন কসাই হবে ঈশ্বরের না আশ্রয় যে আর চক্রক সংবর হবে? দোষটা, ওটা একবার বুঝিয়ে দিন না, পড়তে গিয়ে অসুবিধা হচ্ছে তখন। কেন ওটা চক্রক দোষ হচ্ছে? ওই যে যোগ সাধনায়, মানে যোগ দর্শনে। না, হ্যাঁ হ্যাঁ, জৈন ঈশ্বরের মতে। অস্তিত্ব না, সাধক ওটা বলা যুক্তিতে যে হচ্ছে যে, চক্রক দোষ হ্যাঁ হচ্ছে। ওটা বলা হচ্ছে আপনার কোনটা আগে, মানে ঈশ্বরের জ্ঞানটা আগে নাকি বেদের জ্ঞান আগে? বেদ থেকে ঈশ্বরকে পাচ্ছি নাকি ঈশ্বর বেদ তৈরি করেছেন? কে কার পূর্ববর্তী? আমি যদি বলি বেদ থেকে ঈশ্বরকে জানছি, তাহলে বেদ তৈরি করলো কে? ঈশ্বর। তাহলে আমি ঈশ্বর বেদ তৈরি করেছে, কিন্তু জ্ঞানের দিক থেকে যদি মানে বেদ কর্তা রূপে আমরা জানি ঈশ্বর, কিন্তু বেদোক্ত রূপে বেদে উল্লেখ করা আছে হচ্ছে ঈশ্বরের কথা। ঠিক আছে, তাহলে এইভাবে কে আগে, বেদ থেকে ঈশ্বর নাকি ঈশ্বর থেকে বেদ? বেদ বেদ তৈরি করেছে ঈশ্বর নাকি ঈশ্বর থেকে বেদ? এইভাবে এইভাবে যদি আমরা চলতে থাকি একটা চক্র আকারে চলবো, প্রথমে বেদ নাকি প্রথমে ঈশ্বর, কোনটি আগে? ওকে, কিন্তু তখন এইভাবে চক্রক দোষ হয়। কিন্তু জ্ঞানের দিক থেকে আমরা যদি বলি, জ্ঞান লাভের ক্ষেত্রে বেদ কিন্তু আগে, কারণ বেদের মাধ্যমে জ্ঞান লাভ করে আমি জানছি যে ঈশ্বর আছেন। আর অস্তিত্বের কথা যদি বলি, তাহলে অবশ্যই ঈশ্বরের অস্তিত্ব পূর্বে। কেন ঈশ্বরের অস্তিত্ব পূর্বে, বেদের আগে কেন? কারণ ঈশ্বরই তো বেদ রচনা করেছেন এদের মতে, তাহলে নিশ্চয়ই যিনি রচয়িতা তার অস্তিত্ব রচনার নিশ্চয়ই পূর্বে। এইভাবে বুঝতে পারলেন? আর কেউ? হ্যাঁ স্যার। একটা কোশ্চেন ছিল, হ্যালো বলুন। স্যার, বলছি আগের জীবের দিনের বন্ধনের কারণ ভিডিওটা কি? আর মানে জৈন আজকের মতে ভিডিওটা কি আচ্ছা জীবের দাঁড়ান, বন্ধনের দাদা? কারণ কি হবে? বৃষভানু, বলুন বৃষভানু। জীবের বন্ধনের কারণ কি? জৈন মতে আশ্রয় আর কসাই হবে না আশ্রয় আর সংবর হবে? বন্ধনের কারণ হ্যাঁ, জীবের বন্ধনের কারণ আশ্রব জৈন কষায়। মতে। আবার কথাই হবে। আচ্ছা আচ্ছা স্যার, আর একটা ওই সংযুক্ত সংবর আর সমবায় সংযোগ হচ্ছে মনুষ্যত্ব আপনার তো। মুক্তির কারণ। হ্যাঁ আচ্ছা। স্যার আর একটা কোশ্চেন, ওই মনুষ্যত্বটা ওইটা সংযুক্ত সমবায় কেন হবে না? সংযুক্ত এটা তো সময়, জাতি। হ্যাঁ জাতি প্রত্যেকে যে সবসময় সংযুক্ত সমবেত সমবায় হয় এমন নয়। আমার ক্লাসটা যদি আপনি ভালো করে দেখেন, ন্যায় দর্শনের দেখেছেন ক্লাস? হ্যাঁ স্যার দেখেছি। তারপরেও কনফিউশন থেকে যাচ্ছে। একটু বুঝতে অসুবিধা হচ্ছিল ওই ঠিক জায়গাটা। আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, সমবেত সমবায় যেটা বলা হচ্ছে, প্রথমে হচ্ছে সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়। সংযুক্ত সমবেত সমবায়ে দুটো সমবায় থাকে। যখন আপনি কোনো একটি দ্রব্যে অবস্থিত গুণের গুণত্ব জাতিকে প্রত্যক্ষ করছেন, তখন সেটা সংযুক্ত সমবেত সমবায়। কেন? কারণ দ্রব্যের সঙ্গে গুণের সংযোগ সম্বন্ধ, গুণের সঙ্গে যে আপনার রংটি আছে সেটি আপনার সমবায় সম্বন্ধ আছে, তাহলে একটা সমবায় হলো। সেই রঙের যে রঙত্ব জাতি সেটা হয়ে যাচ্ছে আপনার, বা গুণত্ব যে জাতি সেটা হয়ে যাচ্ছে আর একটা সমবায়। তাহলে এখানে দুটো সমবায়, তাই সংযুক্ত সমবেত সমবায়। যেমন রূপত্ব জাতির প্রত্যক্ষে। কিন্তু যখন মনুষ্যত্ব বলা হচ্ছে, তখন দেখুন মানুষ হচ্ছে দ্রব্য,
এবং মানুষে মনুষ্যত্ব কিন্তু জাতি, এখানে সমবায় একটিই রয়েছে, তাই এখানে সংযুক্ত সমবায়, একটা সমবায়, এখানে মাঝখানে আর একটা সমবায় নেই। আমি যখন আলোচনা করেছিলাম সংযুক্ত সমবায় দ্রব্যের সঙ্গে গুণের হতে পারে, দ্রব্যের সঙ্গে জাতির হতে পারে, সংযুক্ত সমবায় মানে 2 নাম্বারটা। তাহলে আপনি এইটা শুধু বিচার করে দেখবেন, আপনি সমস্ত কিছু ভুলে যান, শুধু একটা জিনিস মনে রাখুন, সমবায় কবার হচ্ছে? মনুষ্যত্ব প্রত্যক্ষে একবার হচ্ছে, একবার। তাহলে সংযুক্ত সমবায়, কারণ মনুষ্যত্ব মানুষে আছে, তাই না? এখানে দ্রব্যের সঙ্গে জাতির প্রত্যক্ষ হচ্ছে। হ্যাঁ স্যার, বুঝতে আর পেরেছি। যদি সমবায় দুটো হয়ে যায় তাহলে সমবেত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়। ওকে, হ্যাঁ, এখানে নাজমা ম্যাডাম কিছু একটা বলছিলেন। হ্যালো, হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, বলছি আমি তো একদম শেষে জয়েন করলাম, আমি তো ক্লাসটা কিছুই দেখতে পেলাম না। তাতে তো আমার দোষ এর নেই ম্যাডাম, আমি তো দিন 7টার যে আগে লিংক দিয়েছি। স্যার আসলে আমি বুঝতেই পারিনি, আমি তো ঠিক ওই যে আছে, বলুন, এর আগের দিন বলুন, একদিন কাজের শুধু কথা বলুন। ক্লাস করলাম। বলছি যে ওই আগের দিনের যে ভিডিওটা ছিল যোগদর্শনে, হ্যাঁ, আর আজকের যে ভিডিওটা পুরোটা কি গ্রুপে দেওয়া থাকবে? তাহলে আমি পরে দেখতে পাবো। আমাদের সমস্ত ভিডিও গ্রুপে দেওয়া রয়েছে, যত ক্লাস হবে সব ভিডিও আমরা গ্রুপে দিয়ে দেব। আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা ক্লাস করতে পারেননি বা মনে করছেন যারা আমরা দেখতে পাবো কি পাবো না, যারা নতুন জয়েন হয়েছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমাদের সমস্ত লাইভ ক্লাস বা রেকর্ডিং ক্লাস এখনো পর্যন্ত যা যা দিয়েছি বা ভবিষ্যতে যা যা দেব সমস্ত কিছু আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় পেয়ে যাবেন। তাই কাউকে কোনো রকমের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, আপনাদের কাজ একটাই, শুধু পড়াশোনা করুন আর প্র্যাকটিস করুন। ঠিক আছে ম্যাডাম, নাজমা ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। আপনি যে ভিডিওটা আজকে দেখতে পারেননি বা যিনি আপনি জিজ্ঞেস করছিলেন, প্রত্যেককেই বলছি আমরা গ্রুপে কিন্তু সমস্ত ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, বা এখনো পর্যন্ত যা যা হয়েছে সব গ্রুপে রয়েছে। স্যার আরেকটা কথা, স্যার এরপরে যদি আপনি লজিকটা নিয়ে একটু করান তাহলে খুব ভালো হয়। কোন জিনিসটা না করালে ভালো হবে বলুন তো একবার। স্যার লজিকটা আমার একদমই মানে হাতে সময় অনেকদিন খুব আগে কম, করা। হাতে সময় ভীষণ স্যার একটা কম, কথা বলছিলাম। আর আপনি বলছেন এই কদিন আগে ভর্তি হলাম। এবার এখন যদি আপনি এসে বলেন যে এটা করতে হবে ওটা করতে হবে, দ্যাট ইজ নট পসিবল ফর মি। আমি বেশ কিছু ক্লাস দিয়েছি লজিকের, ঠিক আছে? এইবার আমি চেষ্টা করব আপনাদের, আমরা প্রত্যেককে বলছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে আপনারা বলুন যে আপনাদের কোন টপিকটা সমস্যা হচ্ছে, আমি সেই টপিকের উপর আপনাদের সঙ্গে আলোচনা করব। লজিক একটা সত্যিই দীর্ঘদিন করা, যাদের অভ্যাস নেই তারা কিন্তু পারবে না লজিক অংশটা, তাই আমি অবশ্যই লজিকের উপর ক্লাস আনবো। কিন্তু তার পূর্বে আমি প্রত্যেককে বলবো যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো দেখুন এবং উচ্চ মাধ্যমিকের বইটি ভালো করে ফলো করুন। ওটা যদি খুব ভালো করে ফলো করা হয়ে যায় তাহলে অবশ্যই শুক্লা ম্যাডামের বইটা দেখুন। এখনো পর্যন্ত যে ক্লাসগুলো আমি আনিনি, বিশেষ করে লঘুকরণ বা সামথিং দু একটা জিনিস আমি যেগুলো, বা আপনার মানব তত্ত্ব, সেই ক্লাসগুলো আমি দেব, খুব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? আর তারপরে যদি মনে হয় যে না সমস্যা হচ্ছে তাহলে আমাকে আপনি অবশ্যই জানাবেন, আমি আপনার সাধ্য মতো চেষ্টা করব ক্লাসগুলো নেওয়ার। ঠিক আছে? স্যার লজিক থেকে মিলের পদ্ধতি এটার উপর একটা ক্লাস রাখলে খুব ভালো হতো। মিলের পদ্ধতির ক্লাস আমি কিছু দেব না, কারণ দেওয়ার কোনো মানে নেই, সেখানে বোঝানোর কিচ্ছু নেই। পরীক্ষামূলক পদ্ধতিতে বোঝানোর কিছু নেই, শুধু আপনাকে পড়তে হবে, আন্ডারলাইন করতে হবে। কোয়ান্টিফায়ার চ্যাপ্টারটা একটু কোয়ান্টিফায়ারটা চ্যাপ্টারটা একটু করালে ভালো হতো। স্যার বলুন। বলছি স্যার, লজিক কি আমাদের এইচএস লেভেল থেকে বেশি কিছু থাকবে না, শুধুমাত্র এইচএস লেভেলের উপরে থাকবে? করালে বেশ ভালো হতো, দুটো একটু দেখুন কঠিন লাগে। কোথা থেকে কি থাকবে আমি প্রশ্ন করছি না, তাই আমি জানি না। এসএসসি প্রশ্ন করছে, গতবারের যদি কোশ্চেন থাকে দেখবেন বেশিরভাগ কোশ্চেন ভেরি ইজি, সাধারণত এইচএস লেভেলে থাকে কোশ্চেন, এবং আপনাদের সিলেবাসে যা যা আছে পুরোটাকে কিন্তু আপনাকে কভার করতে হবে। প্রত্যেককে একই কথা বলছি, সিলেবাসে যা যা আছে প্রত্যেকটা টপিক যদি আপনি ক্লিয়ার না থাকে তাহলে আপনার কিন্তু কপালে কষ্ট আছে। যে এইচএস থেকে দেবে কি হায়ার সেকেন্ডারি থেকে দেবে আমরা জানি না, কিন্তু সিলেবাসটি আপনাকে কভার করতেই হবে। তবে কোশ্চেন আশা করি খুবই তুলনামূলক সহজ হবে। আমার যতদূর ধারণা 50-52 সবাই পাবে, সবাই পাবে 50-52, গত পরীক্ষার ফলাফল থেকে আমি বলছি। ঠিক আছে, যারা একটু পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তারা 50 হামেশাই পেয়ে যাবেন, কিন্তু 50 পেলে ফ্রেশার্স যারা আছেন
তাদের কিন্তু চাকরি হবে না। যারা ফ্রেশার্স আছেন তারা যদি চাকরি পেতে চান তাহলে অবশ্যই সেই 50 টাকা 58-তে নিয়ে যেতে হবে বা 59-এ নিয়ে যেতে হবে। কারণ সরকার এমনভাবে চাল চেলেছে, সেক্ষেত্রে আপনারা নাম্বার কিন্তু যেটা ধার্য করা ছিল 10 নম্বর আপনারা পাচ্ছেন না। কিন্তু তা সত্ত্বেও আবারও বলছি, আমি যদি গত বছরের 350-400 সিট বাদও দিই, 600 সিট পড়ে আছে ফ্রেশার্সদের জন্য। তুলনামূলক গত পরীক্ষার থেকে, গতবারের রিক্রুটমেন্ট থেকে এবছরের রিক্রুটমেন্টে সিট সংখ্যা ফ্রেশারদের অনেক বেশি, প্রায় 1.5 গুণ, 400 আর 600। তাহলে এখানে সুযোগ কিন্তু আছে, ফ্রেশাররা 600 জন চাকরি পাবে। তা সেই 600 জনের মধ্যে আপনাকে নিজেকে একটা সিট তো তৈরি করে নিতেই হবে। আর এটা সারা জীবনের জন্য, এটা 2-1 দিনের জন্য নয় যে 2 দিন পরে আপনাকে ছাঁটাই করে দেবে। হ্যাঁ, কিছু সমস্যা হয়েছে যার জন্য আমাদের একটু খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আগেকার দিনের টিচারদের দেখুন, কই তাদের তো আর পরীক্ষায় বসতে হচ্ছে না। আমাদের দুর্ভাগ্য, আমাদের খারাপ ভাগ্য, আমরা এমন একটা সরকারের মধ্যে পড়েছি, আমরা খারাপ, আমার ভাগ্য খারাপ, তাই আমরা পড়েছি। কিন্তু আমরা যদি সেই মানে ব্যতিক্রম দৃষ্টান্তকে বাদ দিই, আপনাকে একবার পরীক্ষা দিতে হবে, একবার চাকরি পেতে হবে, সারা জীবন তার ফসল ভোগ করবেন। তাহলে ভাবুন আপনাকে কতটা পরিশ্রম করতে হবে। জীবনে আর পড়াশোনা নাই, শুধু টাকা মাস গেলেই, আর বাড়বে, টিএ ইনক্রিমেন্ট বাড়বে, চাকরিতে ঢুকেই 50,000-60,000 টাকা। আশ্চর্য, 2 দিন আগে কিছুই পেতেন না, আজকে 50,000 টাকা ব্যাংকে ঢুকছে। ভাবুন, প্রত্যেক মাসে 50,000, তাহলে আপনাকে পরিশ্রম কত করতে হবে। এই মুহূর্তে আপনার 1 টাকা নেই, সেখানে আপনাকে প্রত্যেক মাসে 50,000 করে দেবে। তাহলে কি ধরনের পরিশ্রমটা আপনাকে করতে হবে একবার চিন্তা করে দেখুন। এখন ঘুমালে হবে না, আমার এই কাজের জন্য করতে পারিনি, ওই কাজের জন্য করতে পারিনি, অজুহাত কে শুনবে? কেউ শুনবে না, কেউ শুনবে না। শুনে লাভই কি? আপনারই মুখ ব্যথা হবে। কারো অজুহাত কেউ শুনবে না। আমার কাজ ছিল, আমার ছেলে ছিল, আমার মাঠে যেতে হতো, আমাকে ঘাটে যেতে হতো, আমাকে স্কুলে যেতে হতো, কেউ শুনবে না। আপনি সাকসেস হয়ে দেখান, আপনার কথা সবাই শুনবে, শুনতে বাধ্য, আপনার কাছে সে পরামর্শ নেবে। আমার কথাই যদি বলি, আজকে আমি হাই স্কুলের টিচার বলে আজকে আমি 570 জনকে পড়াচ্ছি, বা কেউ আমাকে বিশ্বাস করছে যে না, এই স্যারটা বা এই ছেলেটা পরীক্ষায় পাশ করেছিল, বা এর পড়ানোর টেকনিকটা মোটামুটি ভালো, বা এই পেয়েছে তাই আসছে। আমি হলপ করে বলতে পারি, আমি যদি চাকরি না পেতাম বা আমি যদি এরকম করতাম, আমার কাছে আসতো না পড়তে। বা আমার জীবনের ক্ষেত্রে আমি যখন চাকরি পেয়েছি, মানুষের সামনের মানুষের চেহারাই বদলে গেল। যে মানুষটা আমাকে তাচ্ছিল্য ভাবে দেখতো, তার চোখে আমি একটা মহান হয়ে গেলাম। ওরে বাবারে, কৃষ্ণ ভালো ছেলে, কারণ কৃষ্ণ চাকরি পেয়েছে। আরে দুনিয়া কি বললো, ভার মে গেয়া, কারোর কথা কিচ্ছু শোনার দরকার নেই। আপনি যদি চাকরি পান তো আপনার জীবন স্টে হবে, আপনি যদি চাকরি না পান আপনার দিকে কেউ ভিড়েও তাকাবে না। আপনি খেতে না পেলে আপনাকে বলবে না যে খা, একদিন দেখবে, 2 দিন দেখবে, তারপরে বলবে হ্যাঁ দেখি লেগা। এখানে নিজের লোক আপন না। সুতরাং বারবার বলছি, এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, আপনারা খুব ভালো করে পড়াশোনা করুন। 50 দিন আছে আমাদের হাতে, নট এ জোক, প্রচুর টাইম, প্রচুর টাইম। 50 দিন মানে হিউজ টাইম। যারা এখনো পড়াশোনা শুরু করেনি তারা 3-4 চ্যাপ্টার সিলেবাস শেষ করতে পারবে উইথ রিভিশন। 50 দিনটা কম সময় নয়, কিন্তু পড়তে তো হবে। দিনে তো অন্তত আপনাকে 8-10 ঘন্টা বার করতে হবে। আপনি যদি সেটা করতে না পারেন তাহলে ছেড়ে দেন। আর আপনি যদি সারা জীবন সুখের জন্য এই 2 মাস আপনি যদি অনলস বা নিরলস চেষ্টা না করেন, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করবেন না। হ্যাঁ, আমিও খুব স্ট্রাগল করে বড় হয়েছি জীবনে। হ্যাঁ, আমার যারা বন্ধু বান্ধব বা আমার যাকে পরিচিত তারা জানে আমার সম্পর্কে, জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। তা আমার কাহিনী না অন্য কোনো একদিন বলবো। তা প্রত্যেকে বলছি, আপনারা ভালো করে পড়াশোনা করুন, সিলেবাস প্রত্যেকটা টপিক বাই টপিক আলোচনা দেখুন, একটা জায়গা বাদ দেবেন না। গুরুত্বপূর্ণ মনে হলে সেটা আন্ডারলাইন করুন, রিভিশন করুন। আমাদের প্রত্যেকে কিন্তু পাশ করতে হবে। এই 570 জন বা 580 জন যারাই আছেন আমাদের গ্রুপে, প্রত্যেককে কিন্তু পাশ করতে হবে, চাকরি নিতে হবে। আপনি যদি আপনার জীবন উজ্জ্বল করতে চান, এর বাইরে কোনো রাস্তাই নেই। হয়তো আপনাদের সময় একটু নষ্ট করছে, আপনারা পড়তে বসবেন, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। ভালো করে পড়াশোনা করুন, এবং পড়াশোনা কিন্তু আপনার জীবন গড়ে দিতে পারবে। ঠিক আছে?
খুব ছোট্ট বয়সে আমার বাবা মা মারা স্যার? গেছিল, আমার জীবনে কিছু ছিল না, শুধুমাত্র পড়াশোনা, এই চাকরিটার মাধ্যমে আমি যা কিছু করেছি আমার তাই, আমার বাড়ি গাড়ি এভরিথিং, আমি এই যে পড়াচ্ছি আজ, এই যে বোর্ড, এই যে ক্যামেরা, এই যে এভরিথিং, সব চাকরির মাধ্যমে হয়েছে, আমার কিচ্ছু ছিল না, নাথিং। ঠিক আছে, আপনাদেরকেও বলছি, আপনাদেরও পরিস্থিতি হয়তো বিরাট খারাপ, অনেক খারাপ, তা সত্ত্বেও বলছি এইখান থেকে কিন্তু আপনি উঠে আসতে পারবেন একমাত্র পড়াশোনা। সরকারের দুর্নীতি বাদ দিন, ওসব আলোচনা করে আমাদের জীবনে কিছু হবে না। সরকার সরকারের মধ্যে চলবে, কারোর কথা শুনবে না। এই মমতা ব্যানার্জি কারোর কথা শুনবে না, উনি যা বলবে তাই ফাইনাল, বুঝতে পারলেন? সব গটাপ, এই যে এত এটা তো অন্যায় হলো না, এটা তো অন্যায় করলো। তাই আপনার কাজ যেটা সেটা করুন, পড়াশোনা, পড়াশোনার বাইরে আপনার হাতে কিছু নাই। পরীক্ষা হবে, পড়াশোনা করবেন 100%, 60-তে 60 মার্কস ক্যারি করবেন, কার ক্ষমতা আপনাকে বাদ দেওয়ার? সুতরাং যেটা নিজের হাতে আছে সেটাকে আপনি দেখান, আপনার হাতের বাইরে কি আছে সেটা নিয়ে মাথা ব্যথা করবেন না, আর যদি করেন তাহলে আমার আর কিছু বলার নেই। ওকে, নমস্কার। অনেকে অনেক কিছু বলবেন। স্যার, হ্যাঁ স্যার বলছি যে সাইকোলজির একটা ভালো বই বলে দিন, যেটা পড়লে একটু ক্লিয়ার হবে, মানে আমার সাইকোলজিটা খুব একটা ভালো পড়া নেই। সাইকোলজি অমরেন্দ্রবাবু বই পড়ুন, পীযূষ কান্তি স্যারের বই পড়ুন, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। সাইকোলজি ভুল বলছি, হ্যালো হ্যালো, ভুল বললাম। সাইকোলজি পড়ুন, হ্যাঁ স্যার বলুন। সাইকোলজি পড়ুন সমরেন্দ্রবাবুর বই, আর হচ্ছে আপনার সাইকোলজি তো না, হ্যাঁ 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 ওই দিল, ঠিকই বলেছে, ভুলেই যাচ্ছে। ঠিক আছে, ওকে, অনেকক্ষণ বকে ফেললাম, কিছু মনে করবেন না, পড়াশোনা করুন ভালো করে। পীযূষ কান্তি। হ্যাঁ দানেশ বলো। বলছি মানে জৈন মতে দেহ বন্ধনের কারণ আশ্রব, আর জীবের বন্ধনের কারণ ওটাও কি আশ্রব হবে না ওটা কষাই হবে? শুনতে পাচ্ছি না, ফোন সুইচ অফ হয়ে গেছে, দাঁড়াও কি বলছো দেখি, বলো। হ্যাঁ বলছি স্যার, কালকে ক্লাসটা যদি একটু 8টা থেকে করেন খুব ভালো হয়। আর জীবের বন্ধনের কারণ ওটা কষাই, এটা কি দুটা কি এরকমের প্রশ্নের অ্যান্সার হবে? হ্যালো, হ্যাঁ বলছি স্যার, কালকে ক্লাসটা 8টা থেকে করলে খুব ভালো হয় স্যার। হ্যালো স্যার, চেষ্টা করবো, তবে 7টা থেকেই ক্লাস হবে। হ্যালো, পার্টিকুলার কারোর জন্য ভালো করতে পারবো না, সরি, এখন কিছু করার নেই ম্যাডাম, একটু কঠোর কথা বললাম, কারণ সময়টা এখন দেখতে গেলে হবে না, সময় হাতে খুব কম। যদি মনে হয় যে আপনি ক্লাসটা করতে পারছেন না, অন্য যে কোনো সময় আপনি দেখে নিন, বা সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করুন, ঠিক আছে? এখানে আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা রেকর্ডিং ক্লাস দেখে নেন, তারপরেও যদি আপনাদের প্রবলেম থাকে অবশ্যই বলবেন, কিন্তু ওই 8টা করতে গিয়ে আমাদের আলোচনা করতে করতে 10:30 বেজে যায়। হ্যাঁ বলো, আর কেউ কিছু বল, দানিশ কিছু বলছি রে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যে জৈন মতে দেহ বন্ধনের কারণ আশ্রব, হ্যাঁ জৈন মতে দেহ বন্ধনের কারণ